আকাশ ভাই বিশ্বাস করেন মেয়েটা মৃত্যুর ফেরেশতার অভিরূপ। রেইনকোট থেকে হাত বের করতেই তার হাত ধারালো একটা ছুরিতে পরিবর্তন হয়ে গেছে। তারপর সে সেই ছুরিটা দিয়ে কুপিয়ে খুন করে ফেলেছে সেই লোকটাকে। তার পরবর্তীতেই সে আমার পিছনে পড়েছে। আপনি প্লিজ আমাকে বাঁচান। আরে রাজ, কি হয়েছে তোর? আর তুই কি সব বলছিস উল্টো পাল্টা? তোর মাথা ঠিক আছে তো? ভাই বিশ্বাস করেন আমি একটা কথাও মিথ্যা বলছি না। আপনি আমাকে যেই লোককে উঠিয়ে আনার আদেশ করেছেন, আমি তার লোকেশন বের করে গন্তব্যে পৌঁছেছি তাকে তুলে আনার জন্য। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি আমার আগেই কালো একটা রেইনকোট পরিধান করা মেয়ে সেই লোককে পাকড়াও করেছে। আর মেয়েটার সারা শরীরে কেমন যেন ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের আলোকরশ্মির ন্যায় আলো জ্বলছিল। আমি সেই মেয়েটাকে দেখে আড়াল হয়ে যাই আসল কাহিনী জানার জন্য। কিন্তু হুট করেই মেয়েটা রেইনকোট থেকে হাত বের করে। বিশ্বাস করেন আকাশ ভাই, মেয়েটা রেইনকোট থেকে হাত বের করতেই তার হাত আধ্যাত্মিকভাবে দৈত্যাকার একটা অস্ত্রে পরিণত হয়ে গেছে। যেই অস্ত্রটা কিনা একটা মানুষের শরীরের গঠনের চাইতেও দ্বিগুণ। তারপর সেটা দিয়ে সে সেই লোকটাকে টুকরো টুকরো করে ফেলে। আমি পাশ থেকে এই ভয়ানক দৃশ্য থেকে ঘাবড়ে যাই। যার ফলে আমি যেই টিনের ফেরির পিছনে লুকিয়েছিলাম সেটাতে হাত লেগে শব্দ হয়ে ওঠে। যেই শব্দের আওয়াজ মেয়েটার কানে পৌঁছাতেই মেয়েটা সেই লোকটাকে রেখে আমার পিছু নেই। আর আমি দৌড়ে সেই জায়গাটা ত্যাগ করি। তবে আমি শিওর মেয়েটা আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে এসেছে। ভাই প্লিজ আপনি আমাকে সেই হায়না থেকে বাঁচান। এই রাজ, সত্যি করে বলতো যে তুই কোনো নেশাটেশা করেছিস নাকি? কারণ এই যুগে এমন আধ্যাত্মিক কোনো কিছু ঘটে নাকি? ভাই বিশ্বাস করেন, আমি আমার মাতৃত্বের কসম করে বলতেছি, আমি একটা কথাও মিথ্যা বলছি না। আমি যা বলেছি সব কিছুই আমার চোখের সামনে হয়েছে। সব কিছুই আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা ঠিক আছে, যা বিশ্বাস করলাম তোর কথা। কিন্তু শোন, এখানে এসে সেই মেয়ে আমার সামনে তোর কোনো ক্ষতি করবে এমন বুকের পাটা এখনো সেই মেয়ের হয় নাই। কারণ আমি কে তুই ভালো করেই জানিস। সো তুই নিশ্চিন্তে ভিতরে যা। সেখানে আরো বহু ছেলেপেলে আছে। আর আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কে আসে তোর পিছু নিয়ে এখান পর্যন্ত। ঠিক আছে ভাই। তারপর রাজ ভিতরে চলে গেল। আর আমি আমার বাংলোর বাহিরে পায়চারি করতে লাগলাম। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল। কিন্তু কেউ আসলো না। না, রাজ হয়তো কোনো কিছু দেখে ভয় টয় পেয়েছে, তাই আমার কাছে এসে উল্টা পাল্টা বলেছে। কিন্তু একটা দিক বিবেচনা করলে রাজের বিষয়টাকে ফেলনা না ভেবে সিরিয়াস নেওয়া উচিত। কারণ এই রাজ এমন একটা ছেলে যে কিনা কোনো কিছুকেই পরোয়া করে না। যত বড় বাপের বেটা হবে হোক। আমি জাস্ট একবার মুখ দিয়ে যদি বলি অমুক ব্যক্তিকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, তাহলে সে একবারের জন্যেও ভাববে না সেই লোককে বা কি তার পরিচয়ে। সোজা গিয়ে সেই মানুষটাকে যমের দুয়ারে পৌঁছে দিয়ে আসবে। আর সেই ছেলে কিনা বিনা কারণে এভাবে ভয় পাবে না, এটা আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। হয়তো সত্যিই তার সাথে কিছু একটা ঘটেছে। তাই এই বিষয়টাকে পুরোপুরি ফেলনা ভাবা যাবে না। কিন্তু এখন তো কেউ আসেনি তাকে ফলো করতে করতে। তাই বাংলোর ভিতরে চলে যাই। চিন্তা ভাবনা মতন বাংলোর ভিতরে চলে আসলাম। বাংলোর ভিতরে এসে সবাইকে বললাম, এই আজ রাতে সবাই একটু সচেতন থাকিস। কারণ রাজের সাথে কিছু অদ্ভুত বিষয় ঘটেছে। আমার কথার প্রত্যুত্তরে আমার আরেকজন কাছের ছোট ভাই মাহবুব বলে উঠল, ভাই আপনি একদম টেনশন করবেন না। কারণ আজ রাতে এমনিতেও কেউ বাসায় যাবে না। তার উপরে গার্ডরা পুরো বাংলো কড়া নজরদারিতে রেখেছে। সো আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আগামীকাল আবার আপনার ক্লাস আছে। ঠিক আছে।
তারপর নিজের রুমে চলে এলাম। নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়েছি। তারপর ঘুমানোর প্রয়াস করলাম, কিন্তু কেন যেন ঘুম আসছে না। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রেখেছি। তাই বিছানা ছেড়ে উঠে ছাদে চলে এলাম। আর আসার আগে একজন শেফকে কফি বানিয়ে ছাদে নিয়ে আসার কথা বলেছি। চুপচাপ ছাদে এসে দাঁড়িয়ে আছি। রাতের বাজে 12টা। ছাদ থেকেই বাংলোর চতুর্পাশের রাস্তায় নজর ঘুরাচ্ছি, কিন্তু রাস্তায় কেউ নাই। সবকিছু পুরোপুরি নীরব হয়ে আছে। আর আমিও একাকিত্বকে সঙ্গী করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আরে ধুর, চুপচাপ দাঁড়িয়ে থেকে কি হবে? আপনাদেরকে নিজের পরিচয় দিলেই তো একাকিত্ব দূর হয়ে যায়। তো আসুন পরিচয়টা দিয়ে দেই আপনাদেরকে। আমি আকাশ মাহমুদ আছি বরাবরের মতন আপনাদের সাথে। পরিবার বলতে মা, বাবা, বোন সবাই আছে। তবে তারা সবাই গ্রামে থাকে। আর আমি একাই শহরে বিশাল একটা বাংলো নিয়ে থাকি, যার মধ্যে সবসময় গুটি কয়েক ছেলেপেলে থাকে, যারা কিনা আমার খুব কাছের ছোট ভাই। আর ঘরের চতুর্পাশে গার্ড দ্বারা ভরপুর, যারা কিনা সবসময় আমার সুরক্ষা নিশ্চিত করে। আর আমার পেশা বলতে আপাতত অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তার পাশাপাশি শহরটাকে পুরো হাতের মুঠোয় করে রেখেছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। সো চলেন গল্পে ফিরে যাই। আপনাদেরকে নিজের পরিচয় দেওয়া শেষ করতেই শেফ এসে বলল, স্যার আপনার কফি। ধন্যবাদ এত রাতে কফি করে খাওয়ানোর জন্য। আর দুঃখিত ও তোমার কাছে, কারণ এখন তোমার ঘুমের সময়। আমি কফির কথা বলে বেহুদা তোমার অনেকটা সময় নষ্ট করেছি। আরে স্যার কি বলেন? আপনার জন্য করতে পারলে নিজেরও খুশি লাগে, সেটা মধ্যরাত হোক বা দিন। কারণ আমি যেই মানুষের কিনা কোনো অস্তিত্ব ছিল না, সেই ছেলে আপনার ঘরে এসে ঠাঁই পেয়েছি। তার উপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই সুন্দরভাবে হচ্ছে। তো কি চাই আমার? আপনার জন্য আমার পরিবার সুখে শান্তিতে চলতে পারছে। আর সেই আমি কিনা আপনাকে রাতের বেলায় কফি খাওয়াতে পারবো না। স্যার প্লিজ এভাবে বলবেন না। আপনার জন্য প্রাণ চলে গেলেও কম হবে। আরে হয়েছে, থামো। আর তারিফ করতে হবে না আমার। যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে স্যার। শেফ চলে গেল। আর আমি কফির মগ হাতে নিয়ে আগের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দৃষ্টিকোণ করলাম। আর কফি খেতে আরম্ভ করলাম। কিন্তু হুট করেই রাস্তার মধ্যে বিদ্যুতের ন্যায় কোনো একটা মানুষের আবছায়াকে তড়িৎ গতিতে দৌড়ে চলে যেতে দেখলাম। আমি হতবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। সেই আবছায়াটা একবার নয়, বেশ অনেক করবার দৌড়ে একই রাস্তা দিয়ে ছুটাছুটি করছে। আমি পুরোপুরি শকট হয়ে গেছি। আমি শকট হয়ে চোখ পাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। এদিকে কফি ঠান্ডা হয়ে গেছে। হুট করেই এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আমার নাড়া দিয়ে বলল, ভাই আপনি কোনো খেয়ালে বিভোর হয়ে আছেন? আমি বেশ কবার আপনাকে ডেকেছি, কিন্তু আপনি আমার কথার কোনো জবাবই দিচ্ছেন না। তার উপরে আপনার হাতের কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আপনাকে স্পর্শ করেছি। ভাই কি হয়েছে? আপনি একদৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে কি দেখছিলেন? মাহবুব, কিছু একটা তো অবশ্যই দেখছিলাম রাস্তায় তাকিয়ে। তবে সেটা এখন তোকে এক্সপ্লেইন করা যাবে না, কারণ আমি যা দেখেছি সেটা কি আমার চোখের ভ্রম নাকি সত্যিই ছিল তা আমি শিওর করে বলতে পারছি না। তবে এটুকু আমি শিওর করে বলতে পারি যে খারাপ কিছু একটা হয়তো ঘটতে চলেছে। তাই তোরা সবাই সতর্ক থাক। আর শহরে বা বাহিরে যত ছেলেপেলে আছে আমাদের সবাইকেই সাবধানে থাকতে বল। ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি। কিন্তু আমার মতে আপনার এখন ঘুমাতে যাওয়া উচিত, কারণ রাত জাগলে আপনার মাথা পেইন দিবে।
যার জন্য সারাটা দিন আপনার পানসে যাবে। সো আপনি রুমে চলে যান আর কফির মগটা আমায় দিন। আমি কফিগুলোকে গরম করে আপনার রুমে পাঠিয়ে দিচ্ছি। আপনি সেটা খেয়ে ঘুমিয়ে যেন। নাহার গরম করে পাঠাতে হবে না, কারণ এটা খেলে হয়তো ঘুম আসবে না, তাই আমি ঘুমাতে চলে যাচ্ছি। তুই কফির মগটা নিয়ে কিচেনে রেখে আয়। ঠিক আছে ভাই। তারপর মাহবুবের হাতে কফির মগটা দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় দ্বিতীয়বারের মতন গায়েলাতেই ঘুম চলে এসেছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। কয়জন গার্ড সাথে ছিল, আর তাদেরকে সহ ড্রাইভার গাড়ি ড্রাইভ করে কলেজে এসে নামিয়ে দিয়েছে আমাকে। আমার সাথে সাথে গার্ডরাও গাড়ি থেকে নেমেছে, তবে তারা আমার সাথে কলেজের ভিতরে প্রবেশ করেনি, কারণ বেশি অহংকার আর পার্ট দেখানো ভালো না। তাই তাদেরকে আমি বাইরে রেখেই কলেজের ভিতরে প্রবেশ করি, তবে আমি পার্ট না দেখালেও কলেজের সবাই আমাকে এক নামে চিনে, যে আমি আকাশ মাহমুদ। আর এই চেনার কারণ হচ্ছে কলেজে একবার একটাকে বেরেহেমভাবে মেরেছিলাম। তারপর থেকেই পুরো কলেজ আমায় চিনে গেছে। তবে আমি সত্যিকারত্বে কে, বাকি আমার পরিচয়, তা কেউ এই জানে না। সবাই ভাবে হয়তো কোনো বড়লোকের ছেলে, তাই আমার এত পাওয়ার, আর তাই হয়তো আমার এত লাক্সারিয়াস জীবনযাপন। তাছাড়া কলেজের বাহিরে গেলেই আমার পাশে গার্ড ঘুরঘুর করে, যেটা দেখে আমাকে বড়লোকের দুলালি ছাড়া অন্য কোনোভাবে বিবেচনা করতে পারে না তারা। কিন্তু সত্যিকারত্বে আমি কি, সেটা খালি আমি আর আমার ক্লোজ ছোট ভাইগুলা জানে। যাক গে, ক্লাসে যাই এবার। চিন্তা ভাবনা মতন ক্লাসের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখনই চোখে পড়ল নিচে ক্লাসের কয়েকটা ছেলে মিলে নতুন বর্ষের কয়েকটা মেয়েকে র‍্যাগ দিচ্ছে। আমি সামনে অগ্রসর হওয়া থামিয়ে দিয়ে তাদের দিকে দৃষ্টিপাত করতেই সব কয়টা ছেলে র‍্যাগিং করা বাদ দিয়ে রেখে দৌড়ে পালিয়ে গেল, কারণ তারা জানে তাদের অবস্থা এখন খারাপ হয়ে যাবে। তাই সব কয়টা দৌড়ে পালিয়েছে। ছেলেগুলা চলে যেতেই আমি মেয়েগুলোকে হাতের ইশারায় তাদের ক্লাসরুম দেখিয়ে দিয়ে বললাম নিজেদের ক্লাসে যেতে। তখনই নতুন বর্ষের একটা মেয়ে আমার দিকে মুচকি হাসি দিয়ে সবার সাথে ক্লাসরুমের দিকে চলে গেল। আমি সেই দিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে নিজের মতন হেঁটে ক্লাসে চলে এলাম। শান্তশিষ্টভাবে ক্লাস করে বের হয়েছি। তখনই কলেজের মধ্যে হইচই লেগে গেছে যে আমাদের কলেজের একটা ছেলেকে কে যেন কুপিয়ে কয়েক টুকরো করে কলেজের ওয়াশরুমের মধ্যে ফেলে রেখেছে। কলেজের সকল ছাত্রছাত্রী ওয়াশরুমের মধ্যে গিয়ে ভিড় লাগিয়েছে। আমিও তাড়াতাড়ি কলেজের ওয়াশরুমে ছেলেটার লাশ দেখার জন্য চলে গেলাম। ওয়াশরুমের আশেপাশে মানুষে গিজগিজ করছে, তবে আমি সেখানে যেতেই সবাই আমাকে সাইড দিয়ে রাস্তা করে দিল, আর আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। ওয়াশরুমে প্রবেশ করে দেখি ছেলেটাকে বেরেহেমভাবে কুপিয়ে কেউ একজন তার শরীরটাকে অনেক কয় ভাগে বিভক্ত করে দিয়েছে। তার পাশাপাশি ছেলেটার চেহারাও থুবড়ে দিয়েছে ভারী কিছু একটা দিয়ে মেরে, যেটা দেখে কিনা পুরোপুরি থ হয়ে গেলাম, কারণ আজ পর্যন্ত এমন ভয়ানক মৃত্যু কারোর হতে দেখিনি। তার উপরে আমিও এত মানুষ টপকেছি, কিন্তু কোনো দিন ও কাউকে এভাবে মারার সাহস করিনি। শকট হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই ওয়াশরুমের আয়নার দিকে নজর পড়তেই দেখি ভয়ানক একটা ডেমনিক ফিগার আয়নার ভিতর থেকে আমার দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে আছে, যেটা দেখে কিনা আমার শরীর এবার থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এমন অদ্ভুত রকমের দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশেপাশের স্টুডেন্টদের দিকে নজর ঘুরাতে লাগলাম, কিন্তু কেউ আমার দিকে খেয়ালই করছে না। সবার এটেনশন মারা যাওয়া ছেলেটার মৃতদেহের দিকে। তখনই আয়নার ভিতর থেকে সেই ডেমনিক ফিগারটা আমায় বলে উঠল, এই ছেলে, তুই খামোখা এসবের মাঝে বাহাত দিস না, কারণ তুই ভালো একটা ছেলে।
তাই আমি চাই না তুই এসবের মাঝে বেশি একটা হস্তক্ষেপ কর। সো এখান থেকে চলে যা, না হয় কিন্তু তোর অবস্থাও খারাপ করে দিব। আয়নার ভিতরে থাকা ডেমনিক ফিগারটার কথা শুনে সমস্ত ভয় রাগে পরিণত হয়ে গেল। কারণ আমি ঘাটতারা একটা লোক। আমার দিকে একবার কেউ আঙ্গুল তুললে বা হুমকি দিল এই আমার মাথার রক্ত টকবক করতে শুরু করে, যার ফলে সামনের লোকটাকে সেটা দেখার পরিস্থিতি থাকে না। আগে ইচ্ছা টরফে কেলিয়ে নেই, পরে গিয়ে হিসাব নিকাশ করি সামনের লোকটা কে ছিল। তদ্রূপ এখন রাগে শরীরের রক্ত খোলতে আরম্ভ করেছে, যার ফলে দেরি না করে ওয়াশরুমের আয়নার মধ্যে সজোরে একটা ঘুষি মেরে দিলাম, আর সাথে সাথে আয়নাটা ফেটে গেল। আয়না ফাটতেই ডেমনিক ফিগার গায়েব হয়ে গেছে। অন্যদিকে সবাই এবার আমার দিকে তাকিয়ে আছে, কারণ ইতিমধ্যে অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আমি। তাই পরিস্থিতি সামাল দিতে সবাইকে বললাম, কেউ এসব কিছুতে কর্ণপাত না করে নিজ নিজ কাজে চলে যান, কারণ এখানে কিছু সময়ের মাঝে পুলিশ চলে আসবে। আমার কথায় সবাই ওয়াশরুমের আশপাশ ছেড়ে যে যার মতন চলে গিয়েছে। তবে নতুন বর্ষের সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, যে কিনা আমায় দেখে মুচকি হেসেছিল। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে তুমি এখনো যাওনি কেন? চলে যাব, কিন্তু আপনাকে একটা কথা বলার জন্য এখনো রয়ে গেছি। কি কথা? আপনার কিন্তু অনেক সাহস, না হয়তো আয়নাটা এভাবে ভেঙে ফেলতেন না। এই মেয়ে আয়না ভাঙতে সাহসের প্রয়োজন হয় নাকি? আর আয়নাটা আমি যে কোনো একটা কারণে ভেঙেছি, এখানে সাহসের কিছুই নেই। আরে আপনি বললে কি হবে নাকি? আমি জানি আপনার অনেক সাহস। মেয়েটার কথা শুনে প্রচণ্ড লেভেলের বিরক্তি লাগছে, তাই তাকে বললাম, এই যে তুমি এখান থেকে যাও তো আমার মাথা না খেয়ে। চলে যাচ্ছি, তবে শুনুন আপনার সাহস কিন্তু অনেক। মেয়েটা এটা বলেই আকাশের সামনে থেকে চলে যায়, আর যেতে যেতে সে মাগের ন্যায় একটা মুচকি হাসি দেয়, যেই হাসির মাহাত্ম্য আকাশ বুঝতে পারে না। আর সে এই বিষয়টা নিয়ে বেশি একটা ভ্রুক্ষেপও করে না। মেয়েটার চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কলেজে পুলিশ চলে আসে। আকাশ এখনো ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে লাশের কন্ডিশন দেখেই নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে যে এটা হয়তো সেই রহস্যময়ী লেডি কিলারের কাজ। কারণ গতবারের লোকটার ন্যায় নাকি একই রকম ছুরির ক্ষত দেখা যাচ্ছে এই স্টুডেন্টের শরীরে। তাই তাদের মনে হয় সেই লেডি কিলারটাই এই ছেলেকে মেরেছে। পুলিশদের সমস্ত কথোপকথন আকাশ পাশ থেকে শুনে ফেলে। তাই সে পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, স্যার এই স্টুডেন্টের খুন হয়েছে কি করে? আর কে করেছে তার খুন? আসলে খুন হয়েছে কি করে বা কে খুনি সেটা চিহ্নিত করে বলা যাচ্ছে না। তাই তুমি এখান থেকে চলে যাও, আর কলেজের প্রিন্সিপাল স্যারকে ডেকে পাঠাও। উনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে। প্রিন্সিপাল স্যার একটু বাহিরে গেছে, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু স্যার আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কথা লুকাচ্ছেন কেন? এই বেটা কিসের কথা লুকিয়েছিরে তোর থেকে? স্যার মার্জিত ভাষায় কথা বলুন। আর আমি আপনাদের কথোপকথন কিন্তু শুনে নিয়েছি। সো আপনি সেই লেডি কিলারের বিষয়ে আমার কাছে খোলাসা করুন। এই বেটা তুই আমাকে মার্জিত ভাষা দেখাচ্ছিস? আর তোর কাছে কোনো ছাতার মাথার জন্য কৈফিয়ত দিতে যাব? তুই কে রে? তোকে দেখে তো কলেজের স্টুডেন্ট মনে হচ্ছে। তুই জানিস আমার কাছে কৈফিয়ত চাওয়ার জন্য কত নামিদামি লোক আমার পিছনে ঘুরঘুর করে। আর সেখানে তোর মতন চেংড়া বয়সী একটা ছেলে এসে কিনা আমার কাছে কৈফিয়ত চাইছে। যা ভাগ এখান থেকে। আর প্রিন্সিপাল স্যারকে জলদি আমার সাথে দেখা করতে বল। স্যার আবারও বলছি ভদ্রভাবে কথা বলেন।
না হয় কিন্তু কণ্ঠ নালি টেনে একদম ছিঁড়ে ফেলব। পুলিশ অফিসার আরও রেগে যায় আকাশের এমন কথাবার্তা শুনে। তাই সে সোজা আকাশের কাছে এসে আকাশের কলার চেপে ধরে। তারপর আকাশের গালের মধ্যে থাপ্পড় মারার জন্য যখনই হাত উত্তোলন করে, তখনই হুট করে আকাশের বডিগার্ডরা কোথা থেকে এসে যেন পুলিশ অফিসারের হাত ধরে ফেলে। তারপর আকাশের একজন বডিগার্ড সেই পুলিশ অফিসারটাকে বলে, এই সরকারের পালিত কুকুর, তুই কোনো সাহসে আকাশ ভাইকে মারার সাহস করেছিস? তুই কি জানিস আকাশ মাহমুদকে? পুলিশ অফিসারের ক্ষিপ্ততা যেন আরও অনেক কয়েকগুণ বেড়ে গেছে। কিন্তু সে বডিগার্ডদের জন্য কিছুই করতে পারে না। তবে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করে, এই তোর আকাশ যে হবে হোক, আমার কাছে কারোর এই খাওয়া নাই। কোনো বড়লোকের ছেলেকে আমি গণনায় রাখি না। সে হয়তো কোনো বড়লোকের ছেলে টেলে হবে, কিন্তু তার বড়লোকই আমার হাঁটুর নিচে থাকে। এই অফিসার মুখ সামলে কথা বল। অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই বেটা বড়লোকের চামচা। সবে তো মাত্র বাড়াবাড়িই করেছি। সময় মতন তোর আকাশকে ভাইকে আর তোদের সব কয়টাকে লকআপে নিয়ে গিয়ে কষে ডান্ডা দিব। তারপর ভাইগিরি আর তোদের চামচাগিরি একদম চিরতরে বের হয়ে যাবে। আচ্ছা, এত বকবক যে করছিস, এটা করবি সেটা করবি, তুই কি আসলেই জানিস তোর দ্বারা এমন কিছু হবে না? কারণ তুই ভাইয়ের আসল পরিচয় জানতে পারলে এখানেই পেন্ট ভরে মূত্র ত্যাগ করবি। এই চামচা কে রে তোর ভাই? আর কিসের এত বাহাদুরি দেখাচ্ছে সে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রবার্টের নাম শুনেছিস কখনো? হুম, শুনেছি। কিন্তু কি হয়েছে সেটা বল এখন। তোর সামনে সেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রবার্ট এই দাঁড়িয়ে আছে। আর তুই এত সময় ধরে যেই বেয়াদবিটা করেছিস, সব কিছু কিন্তু তিনার সাথে করেছিস। ভাই যদি একবার তার আসল ফর্মে আসে, তোর এই বাহাদুরি থাকবে তো তখন? পুলিশ অফিসার আকাশের গার্ডের মুখে রবার্ট নামটা শুনতাই হাঁটু ভাঁজ করে আকাশের পা ধরে বসে পড়ে। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে আকাশকে বলে, ভাই আপনার পায়ে পড়ি, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন আপনি কে সেটা আমি জানতাম না। আমি না জেনেই আপনার সাথে এমন ধারা বেয়াদবি করেছি। আপনি প্লিজ আমায় মাফ করে দেন। আকাশ পুলিশ অফিসারের কথার কোনো উত্তর না দিয়ে সোজা পা ঘুরিয়ে নিয়ে পুলিশ অফিসারের শরীরে সজোরে একটা লাথি দিয়ে মেরে দেয়, যার ফলে পুলিশ অফিসার পিছনের দিকে উল্টে পড়ে যায়। তখনই আকাশ কিছুটা গরম হয়ে গার্ডকে বলে, এই মুজাহিদ, আমি চললাম। তুই এই পুলিশ অফিসার থেকে লেডি কিলারের বিষয়ে তথ্য সংগ্রহ করে নে। পরে সময় করে এই বেটাকে ধরে বেয়াদবি করার শখ মিটিয়ে দিব। তারপর আকাশ সেখান থেকে চলে গিয়ে বাসার উদ্দেশ্যে একাই রওনা হয়। আকাশ চলে যেতেই পুলিশ অফিসার কান্না করতে আরম্ভ করে, কারণ সে জানে তার মৃত্যু নিশ্চিত। রবার্টের সাথে বড় গলায় কথা বলে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি। সেখানে সে তো রবার্টের কলার ধরে তাকে মারতে চেয়েছে। পুলিশ অফিসারের কান্নার মাত্রা যেন ক্রমশ বেড়েই চলেছে। তখনই মুজাহিদ থাকে বলে, বাছাধন এজন্যই বলে বুঝে শুনে মানুষের সাথে পাঙ্গা নিতে হয়। সরকারি পোশাক পরিধান করে হাতে 6 বুলেটওয়ালা একটা পিস্তল নিলেই বাদশা হওয়া যায় না। সো এবার ফতাফত সেই লেডি কিলারের তথ্য দে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আপনার দুটো পায়ে পড়ি, আপনি আমাকে বাঁচান। আমার বাচ্চার কসম করে বলতেছি, আমি এই রকম ব্যবহার কোনো দিন আর কারোর সাথে করব না। আচ্ছা যা, তোকে ভাই কিছু করবে না। তোর জিম্মাদারি আমি নিচ্ছি। সো এবার তাড়াতাড়ি সেই লেডি কিলারের বিষয়ে কনফার্ম কর। ভাই, সেই লেডি কিলারের বিষয়ে আমরাও তেমন ভালো করে জানি না। তবে গতকাল যেখানে খুন হয়েছে, আমরা সেখানে ছানবিন করেছিলাম, কিন্তু আমাদের হাতে কিছুই মেলেনি। তবে যখনই আমরা সেই এলাকার মোড়ের একটা সিসিটিভি ফুটেজ চেক করি,
তখনই সেই লেডি কিলারটাকে দেখতে পাই। সেই লেডি কিলারটার অলৌকিক কোনো ক্ষমতা আছে। সে রেইনকোট থেকে হাত বের করতেই তার হাত অদ্ভুতভাবে দৈত্যাকার একটা ছুরিতে পরিণত হয়ে যায়, যেটা দিয়ে কিনা সে সেই লোকটাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। তারপর মেয়েটা সেই লোকটাকে ছেড়ে অন্য একজনের পিছু নেয়। পরবর্তীতে সেই মেয়েটাকে আর কোথাও দেখা যায়নি। কেনা এত বড় এলাকা, কেউ কি তাকে যেতে দেখেনি? না, কেউ এই নাকি তাকে দেখেনি। সবার কথা অনুযায়ী সে অদৃশ্য হয়ে গেছে। আচ্ছা, সেই মেয়ের ভিডিও ফুটেজটা চাই আমার। ঠিক আছে ভাই, আমি থানা থেকে ফুটেজটা এনে কিছু সময়ের মধ্যে আপনার হাতে দিচ্ছি। কিন্তু ভাই রবার্ট স্যার আমাকে মারবে না তো? না আকাশ ভাই, তোর কিছুই করবে না। তোর জিম্মাদারি আমি নিয়েছি বললাম তো। তবে হ্যাঁ, একটা কথা, তুই আর তোর লোকজন কখনো কিন্তু আকাশ ভাইয়ের বিষয়ে মুখ খুলতে পারবি না। এক কথায় বলতে গেলে তোরা জেনেও কোনো কিছু জানিস না। না ভাই, আমরা কোনো দিন ও মুখ খুলব না। উনার আসল পরিচয়টা আমাদের মনের ভিতরে থাকবে। এবার সিসিটিভি ফুটেজটা আনার ব্যবস্থা কর। আর এই স্টুডেন্টের লাশটা ল্যাবে পাঠাবি নাকি করবি কর। তারপর অফিসার একজনকে জলদি সেই ফুটেজটা আনতে থানায় পাঠায়। কিছুক্ষণের মধ্যেই থানার লোক ফুটেজটা নিয়ে এসে আকাশের গার্ডের হাতে দেয়। তারপর গার্ড সিসিটিভি ফুটেজটা নিয়ে এসে আকাশের হাতে দেয়। আকাশ ফুটেজটা না দেখে পড়ে দেখবে বলে সেটাকে সাবধানে রেখে দেয়। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এক ঘুমে মাগরিব আজান হয়ে গেছে। আকাশ ঘুম থেকে উঠতেই রাজ এসে তাকে খবর দেয়, ভাই কলেজে নাকি কোনো এক পুলিশ অফিসার আপনার সাথে ঝামেলা করেছে। সেই পুলিশ অফিসারকে সেই লেডি কিলার টপকে দিয়েছে। আর সাথে পুলিশ অফিসারের মৃতদেহের উপরে একটা চিরকুট রেখে গেছে, যার মধ্যে লেখা আছে, কারোর বাপের ক্ষমা নাই, তাকে খুঁজে বের করে পাকড়াও করবে। আর বিশেষ করে আপনার কথাও বলেছে যে আপনারও নাকি মানে রবার্টেরও নাকি এত বড় বুকের পাঠা নাই যে সে তাকে খুঁজে বের করবে। ভাই সেই মেয়ে প্রকাশ্যে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে। রাজের মুখে এমন কথা শুনে আকাশের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কারণ এই জীবনের প্রথম কেউ আকাশকে এভাবে ওপেন চ্যালেঞ্জ করেছে। আকাশ ভয়ানক এক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজকে বলে, ওকে, চ্যালেঞ্জ একসেপ্টেড। আকাশের কথা এবং তার চেহারার ভয়ানক আকৃতি দেখে রাজের বুঝতে বাকি নাই যে বাঘসিংহের তুমুল এক লড়াই শুরু হতে চলেছে। তবে তার বিশ্বাস আকাশে এই লড়াইয়ে বিজয় হবে। কারণ আকাশ যে মাঝে মধ্যে তার মানুষের রূপ পাল্টে ভয়ানক ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে, সেটা কেউ জানুক আর না জানুক, রাজ কিন্তু সেটা ভালো করেই জানে। আকাশের হিংস্রতা একবার জেগে উঠলে সে একাধিক মানুষের প্রাণ নিতেও একবার ভাববে না। তাই রাজমুচকি একটা হাসি দিয়ে আকাশের কক্ষ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আকাশ ও রাজের হাসি দেখে মুচকি একটা হাসি দেয়, যেই হাসির রহস্য কিনা আকাশের ভিতরেই লুকিয়ে আছে। তবে সেটা সঠিক করে বলা যাচ্ছে না। হয়তো আকাশ ও ভিতরে ভিতরে কিছু একটা প্ল্যান করছে। সেকেন্ড কয়েক যেতেই হাসি থামিয়ে দিয়ে সিসিটিভি ফুটেজটা হাতে তুলে নেয় দেখার জন্য। পুলিশ অফিসার মেমোরি কার্ডে করে সিসিটিভি ফুটেজটা মুজাহিদদের কাছে পৌঁছেছে। আর মুজাহিদ সেটা আকাশের হাতে তুলে দেয়। আকাশ মেমোরি কার্ডটা ফোনের মধ্যে লাগিয়ে প্লে করবে, কিন্তু তার আগ মুহূর্তেই সে বলে ওঠে, লেডি কিলার, দেখি তুই আসলেই কে। আর তুই কোনো জলের মাছ। তুই যেহেতু আমার শরীরের জামা ধরে টান দিয়েই ফেলেছিস, তাহলে অবশ্যই মাঠঘাট বেঁধেই নেমেছিস খেলা করার জন্য। তাই আমিও একটু প্রিপারেশন নিয়ে নেই তোর মুখোমুখি হওয়ার জন্য। অবশ্য আশা করি তোর সাথে পাঞ্জা লড়তে প্রিপারেশনের দরকার পড়বে না। তবে তারপরেও আমি ওভার কনফিডেন্স হয়ে হাত পা গুটিয়ে বসে থাকব না। কারণ বিপরীত পক্ষে লোককে সবসময়ই আমি সিরিয়াস নেই।
যার কারণে আমার মধ্যেও সিরিয়াস ভাবটা থাকে, আর সেই সিরিয়াস ভাবটাই আমাকে বিজয়ের লক্ষ্যে পৌঁছায়। তারপর সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলাম। সিসিটিভি ফুটেজটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত শান্ত মন মেজাজ নিয়ে দেখেছি। কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে। কারণ ভিডিওটাতে যা দেখলাম, তারপর কিছু বলার মতন অবস্থাতে নেই আমি। মাথা ঘুরতে আরম্ভ করেছে মেয়েটার এমন অদ্ভুত কর্মকাণ্ডে। কি করে সম্ভব এটা? একটা মেয়ে কি করে এমন অদ্ভুত কাণ্ড করতে পারে? কোনো সাধারণ মানুষের পক্ষে এমন কর্মকাণ্ড করা কখনোই পসিবল না। না, এই মেয়ের মধ্যে হয়তো কোনো অলৌকিক শক্তি আছে। আমি শিওর এই মেয়ে কোনো সাধারণ মানুষ না। মেয়েটাকে নিয়ে গভীর এক চিন্তাভাবনায় পড়ে গেলাম। বেশ কিছুক্ষণ মেয়েটাকে নিয়ে চিন্তা করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। মনের ভিতরে সেই মেয়েকে নিয়ে জন্মানো অজানা প্রশ্নের উত্তরগুলো এখনো প্রশ্নই রয়ে গেছে। মেয়েটাকে নিয়ে চিন্তা করতে করতে মাথা জ্যাম খেয়ে গেছে। না, এখন আর ভাবা যাবে না মেয়েটাকে নিয়ে, না হয়তো শরীর অসুস্থ হয়ে পড়বে। তবে ছেলেপেলেকে তার তালাশ করতে বলে দেই। চিন্তাভাবনা মতন রুম থেকে বেরিয়ে এসে রাজ এবং বাকি সবাইকে বললাম, এই তোরা সবাই লেডি কিলারের তালাশ করতে বের হ। তখনই আমার দলের রিফাত নামক একজন ছেলে বলে উঠল, ভাই, কিভাবে তালাশ করব এই মেয়ের ব্যাপারে কিছুই আমরা জানি না। না আছে মেয়ের কোনো ছবি বা আইডেন্টিটি, আর না আছে মেয়ের কোনো সঠিক লোকেশন। তার উপরে রাজভাই যেইভাবে বর্ণনা দিল সেই মেয়ের, তাতে করে কি করব বুঝে উঠতে পারছি না। মেয়ের কোনো ছবি নেই, কারণ সে কালো রেইনকোট পরিধান করে থাকে, তার উপরে মুখও ঢাকা থাকে। কিন্তু তাই বলে তো হাত গুটে বসে থাকলে চলবে না। মেয়ে আমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তো তোরা যদি তাকে খুঁজে বের না করিস তাহলে আমার হার হবে। না ভাই, আপনাকে হারতে দিব না আমরা। আমাদের যাই হবে হোক, আমরা সেই মেয়েকে খুঁজে বের করবই। কাজে লেগে পড় সবাই। আর রাজ মুজাহিদ কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? ভাই, মুজাহিদের মন খারাপ। ওমা, কি হয়েছে ওর? ভাই, সে নাকি পুলিশ অফিসারকে কথা দিয়েছিল তার কিছু হবে না। আপনার বিষয়টা সে দেখবে, এবং তার পুরোপুরি জিম্মাদারি সে নিয়েছিল। কিন্তু পুলিশ অফিসার আমাদেরকে লেডি কিলারের তথ্য দেওয়ায় লেডি কিলার তাকে মেরে ফেলেছে। তার জন্য সে নিজেকে দোষারোপ করছে, আর সাথে মন খারাপ করে বসে আছে। আরে, এখানে মন খারাপ করার কি আছে? আমি তো তার কোনো ক্ষতি করিনি। মুজাহিদ হয়তো আমার উপরে ভিত্তি করে কথা দিয়েছিল তাকে, কিন্তু পুলিশ অফিসারের খুন তো অন্য কেউ করেছে। তার জন্য সে নিজেকে দোষারোপ করে মন খারাপ করলে হবে নাকি? যা, তাকে আমার সাথে এসে দেখা করতে বল। আচ্ছা ভাই। আমি আবার নিজের রুমে চলে আসলাম। রুমে আসার কিছুক্ষণের মধ্যেই মুজাহিদ আমার রুমে এসেছে। কিরে মুজাহিদ, তুই নাকি মন খারাপ করে বসে আছিস? ভাই, কি করব বলেন, পুলিশ অফিসারের জিম্মাদারি নিয়েছিলাম, কিন্তু বেচারা মারা গেল। ঠিক আছে, জিম্মাদারি নিয়েছিস, কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করিনি। তার ক্ষতি করেছে তো অন্য কেউ। তাহলে তোর কষ্ট পাওয়ার কারণ কি? ভাই, সেটা ঠিক আছে, আপনার দিক থেকে কিছু হয়নি, কিন্তু এটা আমি শিওর যে সে আমার কারণেই মরেছে। সে আমাকে সিসিটিভি ফুটেজ দেওয়ায় হয়তো লেডি কিলার তাকে মেরে ফেলেছে। তার মৃত্যুটা কিন্তু এই দিক থেকে আমার সাথে জড়িত। দেখ মুজাহিদ, যা হওয়ার হয়ে গেছে। এখন এসব নিয়ে আফসোস করলেও সেটা ঠিক হবে না। তবে তুই চাইলে আফসোসের মাত্রা কমাতে পারিস সেই লেডি কিলারকে খুঁজে বের করে। বাকিদের মতন তুইও তার খোঁজ লাগা। লেডি কিলারকে খালি একবার জাস্ট আমার কাছে এনে দে।
না হয় তার ঠিকানা অন্তত খুঁজে বের কর। তারপর সেই মেয়ের ব্যবস্থা আমি করছি। ঠিক আছে ভাই, আমি খোঁজ লাগাচ্ছি। হুম। আর শোন, মন খারাপ করিস না। আচ্ছা ভাই। তারপর মুজাহিদ চলে গেল। মুজাহিদ রুম থেকে বের হতেই রাজ তাড়াহুড়ো করে আমার রুমে ঢুকল। রাজের এমন তাড়াহুড়ো দেখে তাকে জিজ্ঞাস করলাম, কিরে, কি হয়েছে? তুই এমন তাড়াহুড়ো করছিস কেন? ভাই, মিনিস্টার সাহেব আপনার জিমেইলে একটা ভয়েস মেইল পাঠিয়েছে। তার ঘনিষ্ঠ লোকদেরকে নাকি কেউ একজন গায়েব করে ফেলছে। মিনিস্টার সাহেবের মেইল দেখে আমি তিনাকে জিজ্ঞাস করি, কে এমন করছে তার ব্যাপারে কিছু জেনে থাকলে আমাকে ইনফর্ম করতে। তখন তিনি বলে তিনারা নাকি একটা সমাবেশে গিয়েছিল। সেখান থেকে তিনার শুভাকাঙ্ক্ষীরা বাড়ি ফিরে যাওয়ার সময় মাঝপথে বিদ্যুতের গতিতে কেউ একজন দৌড়ে এসে তাদের সবাইকে একত্রে নিয়ে ধোয়ার মতন বাতাসের সাথে মিশে গেছে। তারপর যেই রাস্তা থেকে উনার শুভাকাঙ্ক্ষীদের গায়েব করা হয়েছে, সেই রাস্তার ধারের একটা সিসিটিভি ফুটেজ তিনি আমাদেরকে পাঠিয়েছে। কিরে, কি বলিস এসব? ভাই, আপনি নিজের চোখেই দেখেন। এই যে আমি আমাদের কম্পিউটার থেকে মিনিস্টার সাহেবের মেইলের ছবি তুলে নিয়ে এসেছি। তার সাথে সাথে উনার পাঠানো সিসিটিভি ফুটেজটাও নিয়ে এসেছি। দেখি সিসিটিভি ফুটেজটা প্লে কর। রাজ আমার কথা মতন মোবাইল দিয়ে মিনিস্টার সাহেবের পাঠানো ভিডিওটা প্লে করল। সেটা প্লে করতেই দেখি মিনিস্টার সাহেবের কয়েকজন লোক গাড়ি করে বাড়ি ফিরছিল। কিন্তু মাঝপথেই তাদের গাড়ি থামিয়ে কেউ একজন তাদের সবাইকে একসাথে নিয়ে উধাও হয়ে গেছে। আর যে তাদেরকে উঠিয়েছে সেও সেই লেডি কিলারের মতন কালো রেইনকোট পরিধান করে আছে। তবে সে ছেলে। আর তার রেইনকোটটা কালো হলেও তার শরীর এক জাতীয় বৈদ্যুতিক আলো দেখা যাচ্ছে, যেটা কিনা তার সারা শরীরে জ্বলজ্বল করছে। তাকে সেকেন্ডের মধ্যে তড়িৎ গতিতে দৌড়ে আসতে দেখলাম গাড়ির সামনে। তারপর গাড়ি থামিয়ে সবাইকে একত্রে উঠিয়ে নিয়ে বাতাসের আগে গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সবচাইতে তীব্র গতির বিমান তার যাত্রা শুরু করছে। এইসব দেখে আমার মাথার সেন্স পুরোপুরি নড়ে গেছে। কারণ কি করে সম্ভব এটা? একটা মানুষ কি করে বুলেট গতিতে দৌড়ে গায়েব হয়ে যেতে পারে? যার কদম মাটিতে পড়ার আগেই সে গায়েব হয়ে গেছে। আমি এসব দেখে চমকে আছি। তখনই পাশ থেকে রাজ বলে উঠল, ভাই, এবার বিশ্বাস হয়েছে আপনার? আপনি তো সবকিছুই নিজের চোখে দেখেছেন। গতকাল আর আজ মিলে 2টা সিন ক্রিয়েট হয়েছে। ভাই, বিশ্বাস করেন, এসব দেখে আমার নিজের উপর থেকে আস্থা উঠে গেছে। আমার মনে হচ্ছে যেন পৃথিবীতে মানুষের সাথে ভিন গ্রহের এলিয়েনরাও বসবাস করতে শুরু করেছে। না হয়তো বান্দরের বাচ্চাটা চোখের পলক পড়ার আগেই কি করে গায়েব হয়ে যায়। রাজ, কিছু একটা তো ঘটতেছে আমাদের অগোচরে। তোরা সবাই সাবধানে থাক আর তাদের খোঁজ লাগা। পরে বাকিটা আমি দেখব। ঠিক আছে ভাই। হুম, এবার নিচে চলে যা। আমি একটু শুয়ে রেস্ট করব। আমার মাথা কেমন যেন ভার হয়ে আছে। ওকে ভাই। রাজ নিচে চলে গেল। আর আমি বিছানায় শুয়ে শুয়ে এসব কিছু নিয়ে ভাবতে আরম্ভ করলাম। এসব নিয়ে ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে গেছি। এক ঘুমে চোখ খুলেছে সকালবেলায়। মাথা এখন প্রচণ্ড হালকা লাগছে। তবে রাতের ব্যাপারগুলো এখনো আমার ভিতর থেকে পুরোপুরি বের হয়নি। ঘুম থেকে উঠে নাস্তা পানি করে নিলাম। তারপর শান্ত মেজাজে গতকালের বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে এলাম। প্রতিদিনের ন্যায় গার্ডরা আজও সাথে এসেছে। আমি আমার মতন গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে প্রবেশ করলাম। কলেজের ভিতরে প্রবেশ করতেই প্রথম বর্ষের সেই মেয়েটা আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করছেন যে আপনার চোখে মুখে তা ফুটে উঠেছে?
এই মেয়ে আমি কোনো কিছু নিয়ে চিন্তিত না। সো তুমি গিয়ে নিজের কাজ করো। আমি তো নিজের কাজই করছি। আর দেখুন, আপনি যে কিছু একটা নিয়ে চিন্তিত সেটা আপনি অস্বীকার করলেও আমার বুঝতে বাকি নেই। আচ্ছা, আমি চিন্তিত হই আর যাই হই না কেন, তা দিয়ে তোমার কাজটা কি? আমার অনেক কাজ। এই মেয়ে অনেক কাজ মানে? এত কিছু তো বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, আপনার চিন্তিত ভাবটা আমি দূর করতে পারব। কিভাবে দূর করবা শুনি? আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে কষে একটা চুমু দিব, যার ফলে আপনার মাথা সারাদিন বিটিভির মতন ঝিরঝির করবে। ইউ ব্লাডি কিউট মাই সুইট হার্ট। তখন দেখবেন আমি ছাড়া আর কোনো চিন্তাই আপনার মাথায় আসবে না। তখন বিটিভির মতন সারাদিন ঝিরঝির করবেন আর আমার কথা ভাববেন। হি হি। নতুন বর্ষের মেয়েটা আকাশকে এই কথা বলেই ভো করে একটা দৌড় দিয়ে আকাশের সামনে থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আকাশ মেয়েটার কথা শুনে হাবলার মতন সেখানেই দাঁড়িয়ে আছে। সে যেন পুরোপুরি বোবা হয়ে গেছে। আর মেয়েটা তাকে গাধা বানিয়ে দিয়ে দৌড়ে পালিয়েছে। মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ নিজেকে সামলে নিয়ে বলে, কিরে ভাই, কি হলো এটা? মেয়েটা হঠাৎ আমার সামনে এমন আচরণ করল কেন? ওর মাথায় কি সিট টিট আছে নাকি কোনো আল্লাহ জানে। না হোকে কলেজ শেষ ধরে জিজ্ঞাস করব কাহিনীটা কি। তারপর উল্টা পাল্টা কিছু হলে থাপড়ে কানপট্টি গরম করে দিব একদম। বেদতুমিজ মেয়ে কোথাকার! ওর কত বড় সাহস যে সে আমাকে গাধা বানিয়ে দিয়ে চলে গেল। দাঁড়া, কলেজ টাইমটা শেষ হোক খালি, তারপর তোকে দেখছি। তারপর সেখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে চলে গেলাম। কিন্তু মাথার মধ্যে এখনো সেই মেয়ের সিনটা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে স্যার এসে ক্লাস শুরু করেছে, কিন্তু স্যারের দিকে আমার কোনো খেয়ালই নেই। মাইন্ড পুরো ডিস্ট্রাক্ট হয়ে গেছে। আমি যে ক্লাসে বসে বেখেয়ালিপনা করছি সেটা স্যার খেয়াল করেছে। তাই তিনি আমার নাম ধরে একটু জোর গলায় বলে উঠল, এই আকাশ, তোমার মন কোথায়? আমি ক্লাসে লেকচার দিচ্ছি, আর তুমি কিনা ক্লাসে বসে বেখেয়ালিপনা করছো। স্যারের মুখে হঠাৎ করে এমন ধরনের কথাবার্তা শুনে মাথার রগ চটে গেছে। এমনিতেই হাজারটা প্রশ্ন নিয়ে মাথা জ্যাম খেয়ে আছে, তার উপরে স্যার নিজের গাড়ি ঢুকিয়ে দিয়ে আরও ভয়ানকভাবে জ্যাম খাইয়ে দিয়েছে মাথার মধ্যে। তাই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর টেবিলের মধ্যে ধরাম করে হাত রেখে স্যারকে বললাম, স্যার, সমস্যা কি আপনার? আকাশের ভয়ানক রূপ দেখে স্যারের কলিজা থেকে যেন সমস্ত পানি শুকিয়ে গেছে। তাই তিনি গলার স্বর একদম নরম করে আকাশকে বলে, না না, কোনো সমস্যা না। আসলে আকাশ, ভুল হয়ে গেছে আমার। আমি আসলে হুট করে কি বলতে কি বলে ফেলেছি তা নিজেও বুঝে উঠতে পারছি না। প্লিজ আমায় মাফ করে দাও। স্যার আকাশের কাছে মাফ চেয়ে তড়িঘড়ি করে ক্লাস থেকে বেরিয়ে যায়। কারণ আকাশের আচরণে চরম ভয় পেয়েছেন তিনি। অন্যদিকে স্যার যেতেই আকাশ চুপচাপ আবার বসে পড়ে। সে নিজের সিটে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মাথা পর্যায়ক্রমে আরও বিগড়ে যায়। তাই সে স্যারের মতন করে কাউকে কিছু না বলে ব্যাগ কাঁধে উঠিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। তারপর ক্লাস থেকে বেরিয়ে কলেজের ফাঁকা একটা জায়গায় দেয়াল টাইপ কিছু একটার উপরে আধো বসা অবস্থায় বসে আপন মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই আকাশের সামনে দিয়ে কলেজের একটা ছেলে হেঁটে যায়। আকাশ তাকে দেখে ডাক দিয়ে জিজ্ঞাস করে, এই তোর নাম কি রে? আর কোনো বর্ষে পড়িস তুই? ভাই, আমার নাম তুহিন। আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আচ্ছা শোন, নতুন বর্ষের ক্লাসে গিয়ে দেখবি একটা মেয়ে হালকা গোলাপি রঙের জামা পরিধান করে এসেছে। ম্যাম বা স্যার যেই থাকুক না কেন, তিনাকে বলবি আমি বলেছি সেই মেয়েটাকে কিছুক্ষণের জন্য ছুটি দিতে।
আমার তাকে প্রয়োজন। ঠিক আছে ভাইয়া। তারপর ছেলেটা আকাশের কথা মতন অনার্স প্রথম বর্ষে গিয়ে দেখে একজন ম্যাম ক্লাস নিচ্ছে। তাই সে ম্যামকে সালাম দিয়ে বলে, ম্যাম ওই যে আপুটাকে কিছু সময়ের জন্য ছুটি দিন, তিনাকে একটু প্রয়োজন আছে। না এখন কোনো ছুটি টুটি হবে না। আর তুহিন তুমি কোনো সাহসে ক্লাস চলাকালীন সময়ে এসে ওর জন্য ছুটি চাইছ? তোমার সাহস তো কম না দেখি। ম্যাম আপুকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে আকাশ ভাই পাঠিয়েছে। প্রয়োজন হলো আকাশ ভাইয়ের। ওহ আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি দেওয়া যায়। এই মেয়ে তোমার নাম কি জানি? ম্যাম আমার নাম অবনী। হুম অবনী, তোমায় কেউ একজন জরুরি তলব করেছে, তুমি জলদি গিয়ে তার সাথে দেখা করে এসো। জি ম্যাম। তারপর তুহিন নামক ছেলেটা অবনীকে সঙ্গে করে নিয়ে আকাশের কাছে আসে। তারপর আকাশকে বলে, ভাই এই যে আপু। ধন্যবাদ তোকে। আচ্ছা শোন, এবার কি কাজে বের হয়েছিস সেটা কর গিয়ে। আচ্ছা ভাই। আকাশের কথায় তুহিন নামক ছেলেটা চলে যায়। ছেলেটা চলে যেতেই আকাশ অবনীকে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, এই মেয়ে তোর নাম কি? আমার নাম অবনী। আর আপনার নাম তো নিশ্চয় আকাশ, তাই না? এই ফাজিল মেয়ে একদম চুপ। তোকে পাকনামি কে করতে বলেছে? আর আমার নাম কি সেটা যেহেতু জানিসই, তাহলে এত ভনিতা করছিস কেন? দুঃখিত। রাখো তোর দুঃখিত। তুই আমাকে এটা বল যে ক্লাস শুরু হওয়ার আগে তুই আমাকে ওই সব কি বলে গেছিস? আসলে আপনাকে টেনশনে দেখে ভালো লাগছিল না, তাই ওসব বলেছি। আরে আমার টেনশন, এতে তোর ভালো না লাগার কি আছে শুনি? আমার অনেক কিছুই আছে। সেই অনেক কিছুটা কি শুনি? আমার আপনাকে ভালো লাগে। আপনাকে সেদিন প্রথম দেখেই আমার মাথার সিট নড়ে গেছে। এই মেয়ে থাপ্পড় চিনিস? এক থাপ্পড়ে গালের সব কয়টা দাঁত ফালাই দিব। তোর তো দেখি সাহস কম না। যেখানে কলেজের সমস্ত স্টুডেন্ট এবং শিক্ষকরা পর্যন্ত আমার সাথে কথা বলতে হুঁশ করে বলে, সেখানে তুই এসে আমার সাথে লুতুপুতু করছিস? তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। দেখুন আমার সাহস বরাবরের মতোই আছে। আর তাছাড়া আপনার সাথে কোথায় লুতুপুতু করেছি আমি? আপনি কি আমাকে সেই সুযোগটুকু দিয়েছেন? আপনার ভিতরে যেই বদরাগ, তা দেখে এখনো সাহসও তো করতে পারিনি লুতুপুতু করার জন্য। না হয়তো কি? অনেক কিছুই করতাম। আপনাকে জড়িয়ে ধরে চুমু খেতাম। হুট করে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতাম। হুট করেই এসে আপনার কোলে বসে পড়তাম। কিন্তু আপনার বদমেজাজের জন্য এমন কিছুই করার সাহস করতে পারছি না। মেয়েটার কথা শুনে মাথার মধ্যে মরিচা বাতি জ্বলছে। কারণ একে তো ওর মধ্যে ডর ভয় বলতে কিছু নেই, দ্বিতীয়ত সে আমার সাথে লুতুপুতু করার সাহস পাচ্ছে না বলেও মুখ দিয়ে লুতুপুতু টাইপ কথাবার্তা বলছে। কি পদের মেয়েরে বাবা! ইচ্ছা করছে থাপড়ে কানপট্টি গরম করে দেই। এই অবনী শোন, তুই আমার ব্যাপারে কিন্তু এখনো ভালো করে কিছুই জানিস না। তো আগে আমার ব্যাপারে ভালো করে স্টাডি কর, তারপর অটোমেটিক তোর এই পাগলামি মাথা থেকে সরে যাবে। না হয়তো থাপড়ে কানপট্টি গরম করে দিব। আপনার ব্যাপারে স্টাডিজ করার কোনো প্রয়োজন নেই আমার। আর আপনি আমাকে মারতে চাইলে মারতে পারেন। আপনার ইচ্ছা মতন কষে কয়েকটা থাপ্পড় মেরে আমাকে আপনার বুকে টেনে নিয়ে চুমু খেলে আমি সব ভুলে যাব। এই মেয়ে তোকে মনে হচ্ছে সত্যিই একটা শিক্ষা দিতে হবে। কারণ আমার গা ঘেঁষার অনেক শখ দেখছি তোর। হুম অনেক শখ। আপনার একদম শরীরের সাথে মিশে যেতে চাই আমি। আপনার ওই লাল টুকটুকে ঠোঁট জোড়ায় সাথে আমার ঠোঁট জোড়া একদম লেপ্টে দিতে চাই। প্লিজ আমায় মেরে হলেও আপনার কাছে টেনে নিন।
মেয়েটার কথা শুনে ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে গেছে। তাই হুট করেই সজোরে একটা টান দিয়ে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর কোনো কথাবার্তা ছাড়া মেয়েটার কোমরে এক হাত দিয়ে চেপে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লেপ্টে দিয়েছি। মেয়েটা একদম শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন সে আমার ঘরের বউ। তার স্বামী তাকে কাছে টেনেছে, তাই সে বাধ্য বউয়ের মতন স্বামীকে সঙ্গ দিচ্ছে। এভাবে কিছুক্ষণ যেতেই কারোর উপস্থিতি টের পেয়ে অবনীকে ছেড়ে দিলাম। অবনীকে ছেড়ে দিয়ে পাশ ফিরতেই দেখি তুহিন নামক সেই ছেলেটা আমাদের দিকে চাক্ষুষ নজরে তাকিয়ে আছে, যেটা দেখে কিনা আমার মেজাজ আবারও বিগড়ে গিয়েছে। তাই ছেলেটাকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, এই তুহিন, তুই এখানে কি করছিস রে? ছেলেটা আকাশের ঝাঁঝালো কণ্ঠ শুনে কাঁদো কাঁদো কণ্ঠে আকাশকে বলে ওঠে, ভাই বিশ্বাস করেন আমি কিছুই দেখিনি, আপনি প্লিজ আমার উপরে রেগে যাইয়েন না। ছেলেটার কাঁদো কাঁদো ভঙ্গিমা দেখে অবনী সেই ছেলেটাকে বলে ওঠে, এই তুহিন ভাইয়া, আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আমি উনাকে দেখছি। অবনীর কথায় তুহিন নামক ছেলেটা চটজলদি সেখান থেকে কেটে পড়ে। আর অবনী তখন আকাশের হাত আলতো করে চেপে ধরে আকাশকে বলে, আরে আপনি খামোখা উনার উপরে রাগ দেখিয়ে কি লাভ বলুন? উনি তো কিছু করেনি, কারণ এটা তো রাস্তা, এখান দিয়ে মানুষ চলাচল করবে, সেটাই স্বাভাবিক। আমরা এনা পথের মাঝে বসে রোমাঞ্চ করছি, ভুলটা তো আমাদেরই, তাই না? তাই আপনি প্লিজ শান্ত হন, এত রাগ দেখাতে হয় না, প্লিজ মাথা ঠান্ডা করুন। আকাশ অবনীর কথায় কেমন যেন হয়ে যায়। আকাশের ভিতরের সমস্ত রাগ অবনীর কথায় মুহূর্তের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। তাই আকাশ এবার শান্ত মেজাজে অবনীকে কাছে টেনে নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে, পরে তাকে জড়িয়ে ধরে নিজের কোলের মধ্যে বসায়। অবনীও আকাশকে ভালো মন্দ কিছুই বলে না, সে চুপচাপ আকাশের আচরণে সাড়া দিচ্ছে। অন্যদিকে আকাশ অবনীকে কাছে টানতেই তার মধ্যে এক ধরনের নেশার ঘোর লাগে। তাই সে অবনীর ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে অবনীর চুলের ঘ্রাণ নিতে আরম্ভ করে। আকাশের এমন আচরণে অবনী এবার তাকে বাধা দিয়ে বলে, এই যে মহাশয়, শুরুতে তো রাগ দেখিয়েছেন, কিন্তু এখন এত রোমান্টিক হয়ে গেছেন, কারণটা কি? অবনীর মুখে এমন কথা শুনে আকাশের চেহারার রং পুরোপুরি কুঁচকে যায়, যেটা পাশ থেকে অবনী খেয়াল করে। তাই সে আকাশকে স্বাভাবিক করার জন্য বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু এখানে না প্লিজ, কারণ একটু আগে একজন বেফাঁসভাবে সামনে চলে এসেছে, তার মতন হুট করে আবার কখন কে চলে আসে তার কোনো ঠিক নেই। তাই আমি বলছি যে এখন আমরা নিজেকে সংযত রাখি, না হয়তো মানুষের সম্মুখে লজ্জার পাশাপাশি আপনার রাগও উঠে যাবে, পরে আপনাকে সামাল দিতে আমার দম বের হবে। তো এখন কি করা উচিত? রোমাঞ্চ বাদ দিয়ে রেখে আপনার যা খুশি তাই করেন, না আর কিছু করার এই ইচ্ছা নাই। তুমি ক্লাসে চলে যাও। ওমাগো মা, এটা কি আপনি কথা বলছেন? এই কি হয়েছে? আর আমি কথা বলছি মানে কি ধরনের প্রশ্ন এটা? আপনি দেখি তুই থেকে তুমিতে নেমে এসেছেন, যা দেখে বেশ অবাক লাগছে আমার। অবাক লাগার কিছুই নেই, ক্লাসে চলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আকাশের কথায় অবনী ক্লাসে যাওয়ার জন্য হাঁটা ধরে। তখনই আকাশ পিছন থেকে আবার অবনীকে ডাক দেয়। অবনী আকাশের ডাকে পিছু ঘুরে হেঁটে আকাশের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আবার ডাকলেন কেন? কোনো ছেলের সাথে মিশবে না কেমন? ছেলেদের থেকে একদম দূরে দূরে থাকবে। আকাশের এমন কথা শুনে অবনী মুচকি একটা হাসি দিয়ে আকাশের কপালে একাধিক চুমু এঁকে দেয়। তারপর আকাশকে বলে, জনাব, আপনার কথার একটুও নড়চড় হবে না।
আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এবার চললাম। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনি নিজের রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। এই রাগ কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, তবে তুমি চেষ্টা করলে হয়তো কমে যাবে। ঠিক আছে জনাব, আমি আপনাকে শান্ত মেজাজের মানুষ বানিয়ে দিব। এবার চললাম। তারপর অবনী ক্লাসে চলে যায়। আর আকাশ সেই জায়গাটায় বসে বসে অবনীকে নিয়ে ভাবতে শুরু করে। এমন সময় মুজাহিদ নামক আকাশের বডিগার্ডটা কলেজের ভিতরে প্রবেশ করে আকাশের কাছে আছে। তারপর আকাশের কাছে এসে আকাশের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে আকাশ পুরোপুরি শকট হয়ে যায় এবং সাথে তার সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। কারণ মুজাহিদ তাকে যা শুনিয়েছে এখন সেটা শুনবার জন্য আকাশ কখনোই প্রস্তুত ছিল না। মুজাহিদ আকাশকে বলে, মিনিস্টার সাহেবকে নাকি তার শুভাকাঙ্ক্ষীদের মতন করে গায়েব করে ফেলেছে কে যেন। তার উপরে রাজ নাকি সকালবেলায় আকাশ কলেজে আসার পর কয়েকজনকে সাথে নিয়ে লেডি কিলারের তালাশ করতে বেরিয়েছে। তারপর থেকে নাকি তাদের সবার ফোন বন্ধ। মুজাহিদ নাকি অনেক কবার রাজকে ফোন করেছে, কিন্তু কোনোভাবেই রাজের সাথে সে কলে কানেক্ট হতে পারেনি। আকাশ রাজের কথা শুনেই শকট খেয়ে আছে, কারণ রাজ তার খুব কাছের ছোট ভাই। রাজের যদি একবার কিছু হয় তাহলে সে একটা ছোট ভাই হারাবে। তাই আকাশ নিজেকে কিছুটা সামলে নিয়ে মুজাহিদকে বলে, মুজাহিদ তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে বল ড্রাইভারকে গিয়ে, আর রাজের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করার ট্রাই কর কাউকে দিয়ে। তারপর ছেলেপেলে সহ আমি সেখানে যাব। ঠিক আছে ভাই। মুজাহিদ আকাশের কথা মতন কেউ একজনকে ফোন করে রাজের ফোন ট্র্যাক করতে বলে। তারপর আকাশের সামনে থেকে হেঁটে গাড়ির কাছে চলে যায়। আকাশ ও মুজাহিদদের পিছন পিছন গিয়ে গাড়িতে ওঠে। তারপর সর্বপ্রথম তারা নিজের বাসায় যায়। তারা নিজের বাসায় পৌঁছাতে পৌঁছাতেই রাজের শেষ লোকেশন কোথায় সেই খবর মুজাহিদ পেয়ে যায়। মুজাহিদ যাকে ফোন করে রাজের লোকেশন বের করতে বলেছে সে কিছু সময়ের মধ্যেই রাজের লোকেশন বের করে মুজাহিদকে বলে। তাই আকাশ মুজাহিদ এবং সাথে অনেক কয়েকজন ছেলেপেলে নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হয়। কারণ রাজের লাস্ট লোকেশনে গেলেই হয়তো তার কোনো খোঁজ পাওয়া যাবে। সেই মোতাবেক সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠবে, তখনই রাজ আকাশের বাংলোতে ফিরে আসে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাজের সঙ্গী সাথী সবাই গায়েব। আকাশ রাজকে দেখে জিজ্ঞাসা করে, এই তুই এত সময় কোথায় ছিলি রে? আর তোর সাথে লোকজন কোথায়? ভাই আমি কিছুই জানি না তারা কোথায়, কারণ আমি লেডি কিলারের বিষয়ে সামান্য কিছুটা সন্ধান পেয়েছি। তাই আপনি কলেজে যেতেই আমি কয়েকজনকে নিয়ে সেখানে যাই। কিন্তু আমি সেখানেই যেতেই আমাদের সাথে অদ্ভুত একটা কাণ্ড ঘটে। হুট করেই আমাদের গাড়ির সামনে কোথা থেকে যেন একটা কুকুর চলে আসে, যাকে কিনা আমরা গাড়ির নিচে পিষে ফেলেছি। তাই আমরা গাড়ি সাইড করে কুকুরটাকে দেখার জন্য গাড়ি থেকে নিচে নামব, এমন সময় কেউ একজন আমাদের গাড়ির জানালা দিয়ে এক জাতীয় গ্যাস ছুঁড়ে মেরেছে, যার ফলে সাথে সাথে সবাই বেহুশ হয়ে যাই। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি নিজেকে আবিষ্কার করি গাড়ির সিটের মধ্যে আধমরার মতন পড়ে আছি, আর আমার সঙ্গী সাথী কেউ নাই। সবাই আমাকে ফেলে রেখে কোথায় যেন গায়েব হয়ে গেছে। কি হুম ভাই, সত্যি বলছি আমাদের সাথে এমনটাই ঘটেছে। ইন্না লিল্লাহ। আমাদের উপরে কোনো বিপদ আসতে চলেছে আল্লাহ জানে। এই তোরা সবাই সাবধানে থাক, আর যে যেখানেই যাবি না কেন মনিটর রুমে লোকেশন দিয়ে তারপর যাবি। আর রাজ, তুই লেডি কিলারের বিষয়ে কি তথ্য পেয়েছিস? ভাই, ফরেস্ট কলোনিতে নাকি লেডি কিলারকে দেখা গেছে বেশ কোবায়। সেখানের একজন লোক আমায় ফোন করে তার বিষয়ে কিছু তথ্য দিবে বলেছে।
কিন্তু আমি সেই লোকের কাছে যাওয়ার আগেই আমাদের সাথে এমন কাণ্ড ঘটে গেছে। কে সেই লোক? তুই কি চিনিস তাকে? আমি চিনি না, তবে আমাদের শহরের এক ছেলে আছে যে কিনা আমাদের টিমের হয়ে কাজ করে। তার কেমন যেন পরিচিত লাগে সেই লোক। পরে সেই ছেলের থেকে নাম্বার নিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরের ভিতরে গিয়ে রেস্ট কর, বাকিটা আমরা দেখছি। আচ্ছা ভাই। রাজ আকাশের কথা মতন রেস্ট করতে চলে যায়। রাজ চলে যেতেই আকাশ মুজাহিদকে বলে, মুজাহিদ আমাদের দলের কোনো ছেলের পরিচিত লাগে, তাকে ফোন করে আন্ডারগ্রাউন্ডে আসতে বল, কারণ বাংলোতে আনা যাবে না। আর তাছাড়া তোরা কয়জন বাদে তো আমায় এখন পর্যন্ত ভালো করে কেউ দেখেনি, তাই তাদের সামনে যাওয়াও যাবে না। আর আমার এই লোকেশন তো ভুলেও দেওয়া যাবে না। ভাই ঠিক বলেছেন, আপনি কারোর সামনে না যাওয়াই ভালো। যা সেই ছেলেকে নিয়ে আয় আন্ডারগ্রাউন্ডে, তারপর আমিও আসছি সেখানে। আচ্ছা ভাই। তারপর মুজাহিদ সেই ছেলের বিষয়ে খোঁজ নিয়ে তাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। আর আকাশ রাজকে ঘরে রেখে সেও আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আকাশ আন্ডারগ্রাউন্ডে পৌঁছানোর আগে মুখে মাস্ক পরে নিয়েছে, কারণ যার তার সামনে গেলে সমস্যা আছে। আকাশ আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেই ছেলেকে জিজ্ঞাসা করে, এই তুই রাজকে যার সাথে দেখা করতে বলেছিস সেই লোককে? আর রাজ সেখানে যেতেই তাদের উপরে হামলা হলো কেন? ভাই বিশ্বাস করেন আমি এসবের বিষয়ে কিছুই জানি না। আর যেই লোকের সন্ধান আমি রাজভাইকে দিয়েছি সে হচ্ছে আমার এলাকার লোক। আগে সে এই শহরেই ছিল, কিন্তু বর্তমানে সে ফরেস্ট কলোনিতে থাকে। রাজভাই যখন আমাকে লেডি কিলারের বিষয়ে বলে, আমি আমার সমস্ত পরিচিত লোকদেরকে সেই লেডি কিলারের কথা বলি। আর এটাও বলি যে কোনো মেয়ের উপরে সন্দেহ হলে বা কোনো মেয়ের মধ্যে অদ্ভুত কোনো আচরণ দেখলে আমাকে ফোন করে জানাতে। আজ সকালে আমার সে ফোন দিয়ে বলে, তার এলাকায় নাকি রাতের বেলায় বেশ কয়েকদিন ধরে একটা মেয়ে কালো রেইনকোট পরে যাতায়াত করছে, এবং সেই এলাকার একটা মানুষের সাথে নাকি রেইনকোট পরিধান করা মেয়েটা কথাবার্তা বলে। তাই আমি রাজভাইকে বলেছি সম্ভব হলে ফরেস্ট কলোনিতে গিয়ে আমার পরিচিত লোকটার সাথে কথাবার্তা বলতে, তাহলে হয়তো কিছু জানতে পারবে তিনি। ঠিক আছে, আমি দেখছি এই বিষয়টা। কিন্তু তোর সেই লোকটা যদি এসবের সাথে কোনোভাবে জড়িত থাকে তাহলে কিন্তু সে আমার হাতে মারা পড়বে। ভাই সে যদি কিছু করে থাকে তাহলে তাকে মেরে ফেললে আমার কিছু বলার থাকবে না। অবশ্য এমনিতেও আপনাকে আমার কিছু বলার ক্ষমতা নাই, কারণ এখানে এসে ইতিমধ্যেই বুঝে নিয়েছি আপনি কে। আর আমি যার জন্য কাজ করি তিনিই আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাই বিশ্বাস করেন আমার জীবনের অনেক বড় স্বপ্ন ছিল আপনাকে কোনো দিন সামনাসামনি দেখব, যেটা কিনা আজ পূরণ হয়েছে। অবশ্য যদিও আপনার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই, কারণ আপনার একদম সম্মুখে এসে তো দাঁড়িয়েছি, আর তাতেই আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই হয়েছে, এবার থামো, আর শোন একটু সাবধানে থাকবি। আচ্ছা ভাই। এই মুজাহিদ তুই ওকে বাহিরের লোকালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ভাই। মুজাহিদ আকাশের কথা মতন সেই ছেলেটার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে তাকে লোকালয়ে এনে নামিয়ে দেয়, কারণ আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কেউ জানে না। আর ছেলেটার চোখে মুজাহিদ এজন্যই কালো কাপড় বেঁধেছে যাতে করে সে এই জায়গায় আসার রাস্তা সম্পর্কে জানতে না পারে। আকাশের এই আন্ডারগ্রাউন্ডটা একদম মাটির নিচে, পরিচিত কয়েকজন ছাড়া এই আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কাকপক্ষীয় জানে না। মুজাহিদ সেই ছেলেটাকে লোকালয়ে পৌঁছে দিয়ে আবার আন্ডারগ্রাউন্ডে ফিরে আসে। আকাশ তার সঙ্গী সাথী মিলে আন্ডারগ্রাউন্ডে বসে সেই লেডি কিলারের ব্যাপারে কথোপকথন করছে।
এর মাঝেই দুপুর হয়ে গিয়েছে। মানে আকাশ এই সময় কলেজে থাকলে কলেজ ছুটি হতো, কিন্তু সে কলেজ করা বাদ দিয়ে রেখে আন্ডারগ্রাউন্ডে বসে নিজের লোকদের সাথে কথাবার্তা বলছে। অপরদিক কলেজ ছুটি হতেই অবনী ক্লাস থেকে বেরিয়ে আকাশের তালাশ করতে থাকে। অবনী আকাশের তালাশ করতে করতে সেই জায়গাটায় এসে দাঁড়ায় যেখানে কিনা কয়েক ঘন্টা আগে আকাশ আর অবনী মিলে রোমাঞ্চ করেছিল। তখনই দ্বিতীয় বর্ষের একটা ছেলে অবনীর কাছে এসে তাকে বলে, এই যে আপনার নাম কি? কেন ভাই, আমার নাম দিয়ে কাজ কি আপনার? কাজ বলতে আপনি না হেব্বি কিউট। আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, তাই আপনার সাথে পরিচিত হতে চাই। ভাইয়া, আপনি আমাকে প্রথম দেখাতে ভালো লাগলেও আপনাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। আর তাছাড়া আপনার সাথে পরিচিত হবার ও কোনো ইচ্ছে নেই আমার। কিন্তু কেন? আমার মাঝে কিসের কমতি আছে? ছেলেটা অবনীর কাছে নিজের কমতি সম্পর্কে প্রশ্ন করতেই সেখানে তুহিন নামক ছেলেটা এসে হাজির হয়। তারপর সে হাজির হয়ে অবনীকে বলে, ভাবি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে সকালবেলায় অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। না হয়তো এত সময়ে আমি সক্ষম অবস্থায় চলাফেরা করতে পারতাম না। তুহিনের মুখে এমন কথাবার্তা শুনে অবনীকে পছন্দ করা সেই ছেলেটা তুহিনকে বলে ওঠে, এই তুই উনাকে ভাবি ডাকছিস কেন? তুই কি উনাকে চিনিস নাকি? আর কোনো বিপদের কথা বলছিস তুই? ভাবি ডাকছি কারণ আছে। আর তিনাকে আমি না, শুধু সময় হলে পুরো কলেজ তিনার ব্যাপারে জেনে যাবে। মানে কি তুহিন? মানে হলো উনি আমাদের কলেজে যেই বাঘ আছে আকাশ ভাই, উনি হচ্ছেন সেই বাঘের ভালোবাসার মানুষ। আর কিছু জানার আছে তোর? না না, আমার আর কিছু জানার নাই। ভাবি ক্ষমাপ্রার্থী আপনার কাছে, আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনার সম্পর্কে সত্যিই জানতাম না। আপনি প্লিজ আমার কথাগুলো ভাইয়ের কানে দিয়েন না, না হয়তো আমার অবস্থা খারাপ করে দিবে উনি। আচ্ছা ঠিক আছে, বলবো না, কারণ মানুষ মাত্রই ভুল। ধন্যবাদ ভাবি। তারপর ছেলেটা সেখান থেকে কেটে পড়ে, কারণ সে এত সময় না জেনে বাঘের গুহায় ঢুকবার জন্য যাত্রাপথ শুরু করেছিল। কিন্তু শিয়াল মামা সময় থাকতে এসে তাকে প্রাণপণে বাঁচিয়ে দিয়েছে। ছেলেটা চলে যেতেই অবনী তুহিনকে বলে, ভাইয়া, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, কারণ মানুষটা অনেক গরম মেজাজের। তাই আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে উনাকে শান্তশিষ্ট রাখা। আমি বলতে গেলে এক প্রকার তিনার রাগটাকে দমিয়েছি, কিন্তু এতে করে আপনার উপকার হয়ে গেছে, তাই এই কাকতালীয় ধন্যবাদের প্রয়োজন নেই। তাও ভাবি, ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করাটা আমার কর্তব্য, কারণ যেভাবেই হোক না কেন আপনার জন্য ভাইয়ের হাত থেকে বেঁচে গেছি আমি। আরে ভাইয়া, ছাড়ুন তো এসব। আচ্ছা, আপনি কি আমার উনাকে দেখেছেন কোথাও? উনাকে না, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। না ভাবি, দেখিনি। আর উনি হয়তো চলে গেছেন, কারণ মাঝে মধ্যে উনি বাসায় চলে যান। ওহ আচ্ছা, বদরাগীটা হয়তো আমায় ফেলে রেখে বাসায় চলে গেছে, তাই তো তিনাকে খুঁজে পাচ্ছি না। এটাই হবে ভাবি। আচ্ছা, তাহলে আমিও বাসায় চলে গেলাম। আচ্ছা। অবনী তুহিনের সাথে কথা বলে বসায় দিকে রওয়ানা হয়। অন্যদিকে আকাশ এখনও আন্ডারগ্রাউন্ডে বসে বসে তার কাছের ছোট ভাই ব্রাদারের সাথে কথাবার্তা বলছে। তখনই আকাশের বাংলো থেকে একজন গার্ড আকাশকে ফোন দিয়ে বলে, আকাশ ভাই, রাজভাইয়ের শরীরে কেমন যেন ইলেকট্রিকের বৈদ্যুতিক আলোর ন্যায় কিছু একটা জ্বলজ্বল করছে, যা দেখে আমাদের কেন জানি মনে হচ্ছে উনি আমাদের রাজভাই না। মনে হচ্ছে যেন রাজভাইয়ের ছদ্মবেশে কেউ একজন আমাদের বাংলোতে প্রবেশ করছে।
গার্ডের মুখে এমন কথা শুনে আকাশের মাথায় বিজলি বর্ষণ হয়েছে মতন অবস্থা হয়েছে তার। রাজ যখন দীর্ঘক্ষণ যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন রেখে তাদের কাছে ফিরে এসে সবাইকে বলে যে এমন 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 ঘটেছে, যার ফলে সে একাই গাড়িতে বেহুশ হয়ে পড়েছিল, আর তার সঙ্গী সাথী সবাই কোথায় যেন গায়েব হয়ে গেছে। তখনই আকাশের কেমন যেন সন্দেহ হয়েছিল রাজের উপরে। তাই আকাশ তখন রাজকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয় রেস্ট করার জন্য, আর মুজাহিদকে আন্ডারগ্রাউন্ডের কথা বলে। তার সেই সন্দেহ কিনা এখন বাস্তবে রূপ নিয়েছে। তাই সে মুজাহিদকে জোরে আওয়াজ দিয়ে বলে, এই মুজাহিদ, আন্ডারগ্রাউন্ডের অস্ত্রাগার থেকে 2টা বড় বড় মেশিন বের কর। আজ মুখোশধারীর মুখোশ উপড়ে ফেলব। আজ আমিও দেখতে চাই যে ইবলিশ শয়তানের কাছে এসে কে শয়তানি করবার মতন দুঃসাহস করেছে। আর তোরা যারা বাংলোর মধ্যে আছিস, সবাই মিলে ছদ্মবাসী রাজকে রুমের মধ্যে আটকে রাখো। ভাই, সেই কাজ আমরা আগেই করে নিয়েছি। কারণ একজন গার্ড কি প্রয়োজনে যেন রাজভাইয়ের রুমে যায়। রাজভাইয়ের রুমের দরজাটা তখন কিছুটা খোলা ছিল। তখনই সেই খোলা অংশ দিয়ে গার্ড রাজভাইয়ের আসল রূপটা দেখে নেয়, যার পরে সেই গার্ড বাহির থেকে দরজা আটকে দিয়ে আমাদের খবর দেয়। পরে আমরা সবাই এসে রুমের বাহিরে পাহারায় লাগি। এখন সেই ছদ্মবাসী রাজরুমের ভিতরেই আছে, আর আমরা তার পাহারায়। আপনি তাড়াতাড়ি এসে এই ছদ্মবেশীর কিছু একটা করেন। আমি আসছি। তারপর ফোন রেখে দিয়ে অস্ত্রাগার থেকে 2টা বড় বড় অস্ত্র বের করে আনালাম মুজাহিদকে দিয়ে। পরে সবাই মিলে আমার বাংলোর উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। বাংলোয় ফিরে এসে দেখি সবাই কেমন যেন ঘাবড়ে আছে। তাই গার্ডদেরকে উদ্দেশ্য করে বললাম, এই বাংলোর যে কয়জন গার্ড আছিস, তোরা সবাই মিলে বাংলোর আশপাশটা ভালো করে পাহারা দে। আর বাকি সবাই আমার সাথে ভিতরে চল। আর মুজাহিদ, মেশিন একটা আমার হাতে দিয়ে তুই লাইফ জ্যাকেট পরে নে। তারপর ওই হারামিকে দেখছি। ভাই, আমি অস্ত্রাগার থেকে আগেই লাইফ জ্যাকেট পরে এসেছি। আপনি অস্ত্রটা নিন। আমি আমার ফুল প্রিপারেশনে আছি। ঠিক আছে, তাহলে ভিতরে চল। রাজের রুমের একদম সামনে এসে বাকি যারা আছে আমার সাথে, তাদের সবাইকে রুমের বাহিরে দাঁড়াতে বলে আমি আর মুজাহিদ রাজের রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই দেখি রাজ বিজলির গতিতে রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছে। তার দৌড়ের গতি এত বেশি যে তার উপস্থিতিটাই শুধু আমরা উপলব্ধি করতে পারছি। তার শরীরের আকৃতি দেখা যাচ্ছে না, যা দেখে পুরোপুরি শকট হয়ে গেলাম। কারণ আকাশে যখন বিজলি গর্জন দেয়, তখন সেকেন্ড কয়েকের জন্য হলেও একটা সীমারেখা দেখা যায় আকাশে। কিন্তু এই রাজের উপস্থিতি ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। আমরা শুধু জানি সে এই রুমে আছে, আর সে বাতাসের মতন অদৃশ্য হয়ে রুমে ছুটাছুটি করছে। তাই মুজাহিদকে ইশারায় বললাম, তার পাশে 2টা সুইচ আছে, সেখান থেকে যেটা বন্ধ আছে সেটাকে অন করে দিতে, আর যেটা অন আছে সেটাকে বন্ধ করে দিতে। মুজাহিদ আমার কথা মতন সুইচ 2টা অন অফ করে দিল, আর সাথে সাথেই রুমের বাতি বন্ধ হয়ে গিয়ে রেড লাইট জ্বলে উঠল, যার কিছুক্ষণ পরেই রাজের ছোটাছুটি বন্ধ হয়ে গেছে, আর সে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে পড়েছে। তবে তার শরীরে এখনো বৈদ্যুতিক রশ্মি ঝলকাচ্ছে, যা দেখে মুজাহিদ আমায় জিজ্ঞাসা করল, ভাই, বান্দরটা তো লাফালাফি বন্ধ করে দিয়েছে, কিন্তু তার শরীরে এখনো বিজলির আলোর ন্যায় কিছু একটা ঝলকাচ্ছে। মুজাহিদ, সেটাও একটু পর থেমে যাবে। আকাশের কথা মতন কিছুক্ষণ সময় পেরোতেই রাজের শরীর থেকে সমস্ত বৈদ্যুতিক রশ্মি গায়েব হয়ে গেছে, যেটা দেখে আকাশ রাজকে বলে, কিরে ছদ্মবাসী, কেমন বোধ করছিস এখন? বাহ, তাহলে তুই আমায় ধরে ফেলেছিস। ধরা খেয়ে গেছিস তুই। কিন্তু তুই তো আমায় বেশি সময় আটকে রাখতে পারবি না।
কারণ আমি বিজলির গতিতে দৌড়ে তোর বাংলোর ইলেকট্রিসিটির মাধ্যমে নিজেকে আরো শক্তিশালী বানিয়ে নিয়েছি। রাজের মুখে এমন কথা শুনে আকাশ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রাজকে বলে, ছদ্মবাসী রাজ, তুই যদি শয়তান হয়ে থাকিস তাহলে আমি তোর বংশের আদি পিতা। কারণ তোদের চালচলন আমি অনেক আগেই বুঝে গিয়েছি। এই পর্যন্ত তোদেরকে নিয়ে বহু কিছুই দেখেছি এবং শুনেছি, যার পর আমার বুঝতে বাকি নেই যে তোদের কাছে সুপারন্যাচারাল কোনো শক্তি আছে এবং তোদের সেই শক্তিটা কোনো না কোনোভাবে ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড। তাই রুমের লাইট বন্ধ করে দিয়ে রেড লাইট জ্বালিয়ে দিয়েছি। আর এই রেড লাইটের কাজ হল ইলেকট্রিক্যাল পাওয়ারকে দমন করা এবং তার সাথে অশুভ কিছু রুমের মধ্যে প্রবেশ করলে সেটার ইঙ্গিত দেওয়া। তাই তুই হাজারো শক্তিশালী হলেও এই রুমের মধ্যে তোর শক্তি কাজ করবে না। এবার দেখি তুই তোর শক্তির প্রদর্শন কর। আকাশ, তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই কিন্তু অনেক বড় বিপদের মুখে পড়বি বলে দিলাম। তাই ভালো চাস তো রুমের লাইট জ্বালিয়ে দে। আমি চুপচাপ এখান থেকে চলে যাব, কারণ আমার যা তথ্য নেওয়ার সবটুকুই আমি নিয়ে নিয়েছি। রাজের কথা শুনে আকাশ মেশিনটা রাজের দিকে নিশানা করে তাকে বলে, এই তুই কোনো দিন ও শুনেছিস যে আজরাইল মানুষের জান কবজ করতে এসে ভয় তার জান কবজ না করে ফিরে গেছে? আশা করি শুনিসনি। শোন, আমি হলাম তোদের মতন নরাধমের জন্য আজরাইল। একবার এসে গেছি তো মনে কর তোদের প্রাণ নিয়ে এই কাহিনীর সমাপ্তি করব। তারপর কথা বলা অফ করে ঝাঁঝরা করে ফেললাম রাজের শরীর গুলি করে। রাজ ফ্লোরের উপরে লুটে পড়েছে, কিন্তু অবাক করা বিষয় হল তার শরীরে এত গুলি করার পরেও এক ফোঁটা রক্ত বের হয়নি। তবে সে কিন্তু আধমরার মতন ফ্লোরের উপরে লেপ্টে পড়েছে। আর এই লেপ্টে পড়া অবস্থাতে ফ্লোরের উপরে শুয়ে শব্দ করে করে হাসছে। যা দেখে তাকে জিজ্ঞাসা করলাম, কিরে, এখনো তোর হাসি পাচ্ছে? কিছুক্ষণ পর তো সত্যিকারত্বে আজরাইল এসে তোর প্রাণ নিয়ে যাবে। তখনই রাজ আমায় বলে উঠে, হায়রে বোকা আকাশ, তুই সত্যিই অনেক বোকা। তুই যে কি করে এত বড় মাফিয়া হয়েছিস তা আল্লাহ ভালো জানে। আচ্ছা, তুই যে আমায় এতগুলা গুলি করলি কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটাও রক্ত বের হল না, তা দেখে কি তোর কিছুই বুঝে আসছে না? অবশ্য বুঝে আসবে কি করে, কারণ তুই তো একটা বোকা। আচ্ছা শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। তুই যে আমায় শেষ করে দাঁত কেলিয়ে হাসছিস সেটা তোর সবচাইতে বড় বোকামি। কারণ তুই ভেবেছিস যে আমায় মেরে খেল খতম করে দিয়েছিস। সত্যিকারত্বে কিন্তু এমনটা না, কারণ আমি কোনো মানুষ না। আমি হলাম আমার মালিকের বানানো একটা ক্লোন। আমার মালিক আমায় বানিয়েছে। তুই আমায় শেষ করে কি হবে? আমার সেই মালিক তো এখনো বেঁচে আছে, যার শরীর কিনা মানুষের, তবে তার মধ্যে এত ভয়ানক রকমের শক্তি আছে যা দিয়ে কিনা তোকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিবে। তাই তুই রেডি থাক। এত সময়ে হয়তো তোর লোকজনকে আমার মালিক মেরে ফেলেছে। বাকি আছিস তুই আর তোর এখানের সমস্ত সাঙ্গপাঙ্গ। চিন্তা করিস না, আমার মালিক সময় মতন এসে তোদেরকেও জমের দুয়ারে পাঠিয়ে দিবে। টা টা ছদ্মবাসী রাজ মানে ক্লোনটা আকাশের সামনে অনেক কিছুর খোলাসা করে চুপচাপ হয়ে যায়, মানে সে শেষ। কিন্তু অপরদিকে আকাশ এসব কথাবার্তা শুনে ভাবুক হয়ে যায়, কারণ সে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না কিসের ক্লোন আর কিসের শক্তি তার মালিকের। আকাশ এসব বিষয় নিয়ে ভাবছিল, তখনই পাশ থেকে মুজাহিদ আকাশকে বলে, ভাই, এই হারামির কথা শুনে এত ভাবুক হয়ে লাভ নেই। আমার মতে এসব চিন্তাধান্তা ফেলে রেখে রাজ এবং বাকি সবার খোঁজ করতে যাওয়া উচিত। ঠিক বলেছিস, তবে সেটা এখন না, কারণ দেখলি না ছদ্মবাসী রাজ কি বলে গেল। তাই আমাদের সবকিছু প্ল্যান মোতাবেক করতে হবে।
না হয়তো হুটহাট করে কিছু করতে গেলে সবাই মারা পড়ব। আর তাছাড়া রাজ কোথায় আছে বা কি হালতে আছে তা আমাদের কারোর এই জানা নেই। তো ভাই এখন কি করব আমরা? রাজ ভাইদের তো খুঁজে বের করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। রাজদেরকে খুঁজে বের করব। তবে সেটা আগামীকাল, কারণ সবে মাত্র ছদ্মবাসীটাকে শেষ করেছি। তাই আগামীকাল রাজের তালাশে বের হব। তুই কালকে আরো ছেলেপেলে একত্রে করে রাখো। আমি কলেজ থেকে 11টা নাগাদ বের হয়ে তোদেরকে সাথে নিয়ে ফরেস্ট কলোনিতে যাব। ঠিক আছে ভাই। আর শোন, সেখানে যাওয়ার আগে সবার হাতে হাতে মেশিন ধরিয়ে দিবি। আর তোর সঙ্গে করে ছোট একটা রেড লাইট নিয়ে যাবি যে কোনো উপায়ে। আচ্ছা। আর ভাই এখন এই বেটাকে কি করব? পুড়িয়ে ফেল ওকে। ওকে ভাই। তারপর রাজের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে মায়ের নাম্বারে ফোন লাগিয়েছি কথা বলার জন্য, কারণ অনেকদিন যাবৎ মায়ের সাথে কথা হয় না। মাকে ফোন দিয়ে আধ ঘন্টা নাগাদ মায়ের সাথে আর ছোট বোনের সাথে কথা বলে ফোন রেখে দিয়েছি। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সময় তার আপন গতিতে চলছে। বিকালবেলায় ঘুম থেকে উঠে আগামীকালের বিষয় নিয়ে সবার সাথে একবার ভালো করে পরামর্শ করে নিলাম। এভাবেই রাতটা কেটে গেছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে যেতেই অবনী আমার সামনে এসে হাজির। সে আমার সামনে এসে হাজির হয়ে জিজ্ঞাসা করল, এটা কি হলো? আপনি গতকাল আমায় না বলে বাসায় চলে গেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই চলে গেছি। আরে আজব, আপনি আমায় না বলে হুট করে এভাবে চলে যেতে পারেন না। ম্যানার বলতে তো কিছু একটা আছে নাকি? এই মেয়ে কিসের ম্যানার? হ্যাঁ, আর তোমাকে এত কিছুর কৈফিয়ত দিতে যাব কেন? কারণ আপনি এখন আর একা নন। আপনার সাথে আমার জীবনের সূত্র জুড়ে গেছে, তাই কৈফিয়ত দিবেন। অবনীর কথা শুনে হুট করেই মাথার রগ চটে গেছে, কারণ এই জীবনে আমার মা ছাড়া কেউ আমার থেকে কৈফিয়ত চায়নি, আর আমি দেইও নি। আমি সব সময় আমার মতিগতি নিয়ে চলি। কারোর কাছে কৈফিয়ত দেওয়া বা কারোর ধারধারার সময় আমার নেই। কিন্তু এই মেয়ে হুট করে এভাবে কৈফিয়ত চেয়ে আমার মাথার রক্ত গরম করে দিয়েছে। তাই তাকে রেগে গিয়ে বললাম, এই মেয়ে সোজা ক্লাস করতে যা। আরে আপনি হঠাৎ এভাবে রেগে যাচ্ছেন কেন? আমি তো শুধু আপনার থেকে চলে যাওয়ার বিষটা জানতেই চেয়েছি। তোর জানার গুষ্টি মারি, তুই ক্লাসে যা। আর শোন, আমি কাউকে কৈফিয়ত দেওয়ার মতন পাবলিক না। আমার লাইফ আমার রুলস মোতাবেক চলে। খামোখা আলগা কদর দেখাতে আসবি না আমাকে। যা এখন আমার সামনে থেকে। আকাশের এমন কথায় অবনী এবার ভয় পেয়ে যায়। তাই সে চোখ মুখ কালো করে ক্লাসের জন্য চলে যায়। অবনী চলে যেতেই আকাশ ও নিজের ক্লাসে চলে যায়। তার মনমেজাজ কেমন যেন বিগড়ে আছে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে 2টা ক্লাস করে। পরে 11টা বাজতেই সে ক্লাস থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যায়, কারণ আন্ডারগ্রাউন্ড থেকে মেশিন নিয়ে সবাই রাজকে খোঁজ করার মিশনে যাবে। সেখান গিয়ে বিশাল একটা বহর নিয়ে ফরেস্ট কলোনির উদ্দেশ্যে রওনা হয়। সবাই মিলে ফরেস্ট কলোনিতে পৌঁছে গাড়ি থেকে নামে। তখনই বিশাল একটা দমকা হাওয়া শুরু হয়, যার ফলে চারপাশের ছোট ছোট জিনিস উড়তে শুরু করে, যেমন বালুকণা, পলিথিন, কাগজ ইত্যাদি। যার কারণে সবাই আবার গাড়ির ভিতরে ঢুকে বসে। গাড়ির ভিতরে ঢুকে বসতেই মুহূর্তের মধ্যে পুরো ফরেস্ট কলোনি বোমের মতন ব্লাস্ট হয়ে তছনছ হয়ে যায়। আর সাথে জায়গায় জায়গায় আগুন জ্বলতে শুরু করে, যেটা দেখে সবাই তাজ্জব হয়ে যায়। এমন সময় জোরে জোরে শব্দ করে জ্বলতে আরম্ভ করে। মানুষ আকৃতির কিছু একটা হাওয়ায় উড়ে এসে সবার গাড়ির সামনে দাঁড়ায়, যার সারা শরীর থেকে কিনা জ্বলজ্বল করে আগুন জ্বলছে।
আগুনের কারণে লোকটার চেহারার আকৃতি ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই ভয়ানক দৃশ্য দেখে সবার চোখ কাঁপলে উঠে যায়। আর মুহাজিদ আকাশের কথা মতন পকেটে করে নিয়ে আসা ছোট রেড লাইটটাও জোরে জোরে শব্দ করে জ্বলতে আরম্ভ করে, যেটা দেখে আকাশ এবং বাকি সবাই বুঝে যায় যে সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো সাধারণ মানুষ না, সে মানুষের আকৃতি ধারণ করা কোনো এক নরখাদক। তাই সবাই ভয়ে চুপসে আছে, কিন্তু আকাশের ভিতরে কোনো ভয়ভীতি কাজ করছে না, কারণ সে সবসময় উপরওয়ালার উপরে বিশ্বাসী। আল্লাহ যেদিন তার নসিবে মৃত্যু লিখে রেখেছে সেদিন এই তার মৃত্যু হবে। এছাড়া এই লম্বা সফরের জীবনে অনেক কিছুর সাথেই তার মোকাবিলা করতে হবে। এমন মনোভাব নিয়েই সে এগিয়ে চলেছে জীবনযাত্রায়। অপরদিকে মানুষ আকৃতির সেই আগুনের গোলটা আকাশের গাড়ির একদম কাছাকাছি চলে আসে। আকাশ ও নিজেকে প্রস্তুত করে নিয়ে গাড়ি থেকে একাই নেমে পড়ে। তবে নামার আগে মুজাহিদদের হাত থেকে রেড লাইট নিয়ে নামে। তারপর মানুষ আকৃতির আগুনের গোলাটাকে বলে, এই তুই কে? আর ফরেস্ট কলোনির এই নাজেহাল অবস্থা হয়েছে কি করে? আমি তোর জম। আর এই ফরেস্ট কলোনিকে আমি আমার শক্তির দ্বারা জ্বলিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছি। দেখ একবার ভালো করে তাকিয়ে চারপাশটা, কি সুন্দর করে জ্বলজ্বল করছে সব কিছু। সমস্ত ঘরবাড়ি জলে পুড়ে ছাই হয়ে গেছে, সাথে এই এলাকার সমস্ত লোকজন চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছে। সবাইকে শেষ করে দিয়েছি আমি। হায়রে যমরাজ, তোর বাহাদুরি সবার সামনে চললেও আমার সামনে চলবে না, কারণ বাকি সবার মতন আমি না। তোর টক্কর আমি বরাবরের মতো করেই দিব। তোকে জায়গা মতন নিয়ে গিয়ে যন্ত্রণা দিয়ে মারব। তুই যত বড় পাষাণ হস না কেন, মনে রাখবি তোর থেকে বড় পাষাণ আমি। এই যে তুই এতগুলা লোককে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিস এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিস, এর প্রাপ্য শাস্তি তুই পাবি। কি হহ তুই আমার মারবি? তোর সেই ক্ষমতা হয়েছে রে এখনো? ক্ষমতার এখনো কিছুই দেখিস নাই তুই। আমি একবার ক্ষমতা দেখাতে শুরু করলে তোর এই শক্তি তোর জন্যই কাল হয়ে দাঁড়াবে। তাই তুই নিজের ভালো চাস তো নিজেকে প্রশাসনের কাছে সঁপে দে, না হয় কুকুরের মতন করে মেরে রাস্তার পাশে ফেলে রাখব। মানুষ আকৃতির আগুনের গোলাটা আকাশের কথা শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় আকাশের উপরে। তাই সে হাত দিয়ে আশেপাশের কয়েকটা বড় বড় গাছের দিকে ইশারা করে, যার ফলে হাত থেকে আগুন বের হয়ে সেই গাছগুলোর উপরে পড়ে, আর সাথে সাথে গাছগুলোতে আগুন ধরে যায়। যেটা দেখে আকাশ ভয় পাওয়ার বদলে বুকে সাহস জমিয়ে তাকে বলে, ভাই রে, তোর দেখানো ভয় আমার শরীরের পশমও নড়বে না। তাই তুই পারলে আমার কিছু করে দেখা। এবার মানুষ আকৃতির আগুনের গোলাটাকে আর ধরে রাখে কে? আকাশের কথা শুনে চরম পরিমাণে অপমান বোধ করে সে। তাই সে এবার আকাশের দিকে হাত দিয়ে ইশারা করে আকাশকে আগুনের সাহায্যে পুড়িয়ে মারার জন্য। কিন্তু তখনই অদ্ভুত কাণ্ডটা ঘটে। মানুষ আকৃতির আগুনের গোলাটা আকাশের দিকে আগুন ছুঁড়তে চাইলেও আগুন বের হয় না, যেটা দেখে সে এবার নিজেই তাজ্জব হয়ে যায়। ঠিক সেই সময় আকাশ কোমর থেকে মিনি সাইজের একটা গান বের করে সেই মানুষ আকৃতির আগুনের গোলাটার দিকে শুট করে, যার ফলে সে ভয়ানকভাবে একটা চিৎকার দিয়ে সেখান থেকে উড়ে পালায়। আর উড়ে যেতে যেতে আকাশের দিকে আঙ্গুল ইশারা করে বলে, তোকে আমি দেখে নিব। তোর মতন মানুষ আমি আমায় পায়ের নোচে কুচলে মারি, সেখানে তুই আমার গায়ে হিট করেছিস, এর ফল তুই পাবি। ভয়ানকভাবে মরবি তুই। এসব বলে মানুষ আকৃতির আগুনের গোলাটা উড়ে সেখান থেকে নিজের অবস্থা ত্যাগ করে। মানুষ আকৃতির আগুনের গোলাটা নিজের অবস্থান ত্যাগ করতেই আকাশও ফিরে এসে নিজের গাড়িতে উঠে বসে। আকাশ গাড়িতে উঠে বসতেই মুজাহিদ তাকে প্রশ্ন করে, ভাই এটা কি ছিল?
মানুষ আকৃতির আগুনের গোলাটা গাছের দিকে ইশারা করতেই গাছ আগুনে পুড়ে তছনছ হয়ে গেছে। সেখানে আপনার দিকে হাতের ইশারা করাই তার হাত থেকে আগুন বের হয়নি। আর আপনারও কিছু হয়নি। মুজাহিদ, এই অদ্ভুত কাণ্ডের বিশ্লেষণ আমি নিজেও করতে পারব না, কারণ আমি নিজেও অবাক হয়ে আছি। আমি ভেবেছি সে আমার দিকে আগুন ছুঁড়ে মারলে আমি সরে গিয়ে নিজেকে প্রোটেক্ট করব। সেখানে তার হাত থেকে আগুনেই বের হয়নি, উল্টো আমি তাকে ধুল চাটিয়ে দিয়েছি। ভাই, যেটাই হবে হোক, আপনি সুস্থ স্বাভাবিক আছেন, আর সে আপনার কোনো ক্ষতি করতে পারেনি। আমরা এতেই খুশি। আচ্ছা, এখন কি করবি? রাজের তালাশে এসেছিলাম, কিন্তু এই বদমাশটা তো পুরো ফরেস্ট কলোনি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সাথে অনেক মানুষজনও মেরে ফেলেছে। ভাই, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক বলেছিস। এই ড্রাইভার, গাড়ি স্টার্ট কর। আকাশের কথা মতন ড্রাইভার গাড়ি স্টার্ট করে ফরেস্ট কলোনি থেকে ফিরে আসবে, তখনই কোথা থেকে যেন রাজ আকাশ ভাই বলে চিৎকার করে ওঠে। রাজের গলার আওয়াজ শুনে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়, আর সবাই গাড়ি থেকে নেমে পড়ে রাজের তালাশ করার জন্য। ঠিক সেই সময় রাজ, তার সঙ্গী সাথী এবং মিনিস্টার সাহেব সহ ফরেস্ট কলোনির ভিতর থেকে আরও অনেকেই বেরিয়ে আসে, যেটা দেখে কিনা সবাই খুশি হয়ে যায়। আকাশ তাড়াতাড়ি রাজের দিকে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই, তুই ঠিক আছিস তো? ভাই, ঠিক আছি, কিন্তু আরেকটুর জন্য হলে মারা পড়তাম। কমিনার বাচ্চাটা আমাদের সবাইকে তুলে এনে একটা ঘরের মধ্যে বন্দি করেছে, যেখানে আগ থেকেই মিনিস্টার সাহেব এবং তার লোকজন ছিল। তারপর কমিনার বাচ্চাটা আমাদেরকে ঘরের ভিতর রেখে ঘর বন্দি করে দেয়, আর পুরো ফরেস্ট কলোনিতে আগুন লাগিয়ে দেয়, যেই আগুনে অনেকেই জ্বলে পুড়ে মরে গেছে। কিন্তু আমরা সবাই কোনোভাবে ঘরের দরজা ভেঙে বেরিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছি। যাক, শুকরিয়া, আল্লাহ বাঁচিয়েছে তোদেরকে। আচ্ছা, এখন চল, এখন থেকে যাওয়া যাক, কারণ এত সময়ে সারা দেশে খবর ছড়িয়ে পড়েছে এই অগ্নিকাণ্ডের। তাই আমাদের চটজলদি এখান চলে বাসায় ফিরে যাওয়া উচিত, না হয়তো পরে আমরাই ফেঁসে যাব। তুই তো জানিস এই দুনিয়ায় রীতিরেওয়াজ কেমন। জালিমরা জুলুম করে, আর ফেঁসে যায় নিরীহ মানুষ। তাই তাড়াতাড়ি এই জায়গা ত্যাগ কর। আকাশের কথা শুনে পাশ থেকে মিনিস্টার সাহেব বলে ওঠে, আকাশ ভাই, আপনি কে সেটা আমি আপনাকে দেখেই বুঝে নিয়েছি। ভাই, আপনি একদম চিন্তা করবেন না, কারণ আপনার গায়ে হাত দিবে এমন বুকের পাটা নিয়ে এখনো কেউ জন্ম হয় নাই। তার উপরে আমি তো আছি। আর্মি, পুলিশ যেই আসুক না কেন, আমি সবাইকে সামলে নিব। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ মিনিস্টার সাহেব। তবে আমাদের এখন চলে যাওয়া উচিত, কারণ এখানে থেকে তো আমাদের আর কোনো কাজ নেই। তাই চলে যাওয়াই বেটার। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার মর্জি। তবে ভাই, আপনি চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব আপনাকে। কি রিকোয়েস্ট? ভাই, আমি আপনার সাথে একদিন বসে কথোপকথন করতে চাই, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছা। আমার এত ক্ষমতা এই পলিটিক্যাল লাইনে, কিন্তু আপনার দর্শন আমার কখনো হয়নি। আমি আপনার সাথে কথা বলার জন্য কত কি না করেছি, কিন্তু আমার কখনোই সেই সৌভাগ্য হয়নি। কিন্তু এখন যাও হয়েছে, তাও অসময়ে। একে তো আপনার তাড়া আছে, দ্বিতীয়ত মর্মান্তিক একটা লোকেশনে আপনার দর্শন হয়েছে আমার। ভাই প্লিজ, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন। আপনার সাথে বসে একদিন কথোপকথন করতে চাই। আচ্ছা ঠিক আছে, সময় করে আপনার সাথে একদিন কথাবার্তা বলবো। রাজ আপনাকে লোকেশন মেইল করে দিব। অনেক অনেক ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন চললাম।
দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। তারা এসে এখানে জাস্টিফাই করবে। খামোখা তাদের কাজে নাড়া বাঁধাতে চাই না। আচ্ছা ভাই। মিনিস্টার সাহেব থেকে বিদায় নিয়ে সবাই মিলে বাসায় চলে আসলাম। সবাই তো বেশ খুশি রাজ আর বাকিদেরকে ফিরে পেয়ে। আমারও বেশ ভালো লাগছে রাজকে সহিসালামতে পেয়ে। তাই দুপুরে সবাই মিলে একত্রে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে নিত্যদিনের ন্যায় বিছানায় এসে গা এলিয়েছি। এমন সময় কেউ একজন ফোন দিয়েছে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করলাম। কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ একজন ইচ্ছা ধুমসে বকাবকি করতে শুরু করেছে। এই বদমেজাজি হনুমান, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হনুমান, তুই সেখানে গেছিস কি করতে? তোর গায়ে যদি সেই শয়তানের বাচ্চাটা আগুন ছুঁড়ে মারত, তাহলে আমার কি হতো বলতো? তুই আমাকে এত সহজে কেন বিধবা করতে চাইছিস বলবি একটু আমায়? অপর পাশের কথোপকথন শুনে হয়তো বুঝে গেছেন যে কে আমায় ফোন করেছে। হ্যাঁ, অবনী ফোন করেছে আমায়। কিন্তু অবনীর কথা আমায় একটা জিনিস খুব করে ভাবাচ্ছে। যে মানুষ আকৃতির আগুনের গোলাটা আমায় আগুন নিক্ষেপ করতে চেয়েছে, সেটা অবনী জানল কি করে? তার তো এসব জানার কথা না। তাহলে সে এই বিষয় সম্পর্কে অবগত হয়েছে কি করে? তাই অবনীকে প্রশ্ন করলাম, এই তুমি এসব বিষয়ে জানলে কি করে? তুমি তো সেখানে ছিলে না। তাহলে তুমি এসব বিষয় সম্পর্কে জানলে কি করে? এই মাথা মোটা, তোর মতন চিন্তাভাবনা নিয়ে সবাই বসে থাকে নাকি রে? আর তোর এই বিষয়ে খালি আমি কেন, পুরো দেশের মানুষ এই তো জানে। মানে কি অবনী? মানে হলো ফরেস্ট কলোনির ঘটনাটা নিয়ে টিভিতে নিউজ সম্প্রচার করছে সাংবাদিক। সেখানে অনেকের ছবি দেখাচ্ছে। আর তাদের মধ্যে তুইও আছিস। তোদের উপরে নাকি মানুষ আকৃতির কোনো এক ভয়ানক নরপিশাচ হামলা করেছে, যার শরীর থেকে কিনা জ্বলজ্বল করে আগুন জ্বলছিল। এবং সেই নরপিশাচটা নাকি পুরো ফরেস্ট কলোনিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সেই এলাকার বা সেই কলোনির তেমন কেউ এই নাকি বেঁচে নেই। হাতে গোনা কয়েকজন নাকি বেঁচে গিয়েছে। সাংবাদিক তাদের ছবি টিভির স্ক্রিনে দেখিয়েছে এবং তাদের অনেকের থেকে সাক্ষাৎকারও নিয়েছে। আমি টিভিতেই তোকে দেখেছি। তো এবার বল যে তুই সেখানে কি করছিলি? একটা কাজে গিয়েছিলাম। এই বেয়াদব ছেলে কি কাজ ছিল সেখানে তোর? আজকে যদি তোর কিছু হয়ে যেত, তাহলে আমার কি হতো একবার ভেবে দেখেছিস? অবনীর কথা শুনে মাথার রক্ত আবারও গরম হয়ে যাচ্ছে। তাই তাকে বললাম, অবনী এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তুমি আমায় নিয়ে চিন্তা করো সেটা ঠিক আছে, কিন্তু তোমার অতিরিক্ত কাজকারবারগুলো আমার পছন্দ না। আমি তোমায় বলিনি যে আমায় নিয়ে তুমি এতটা চিন্তা করো। তো কোনো সাহসে আমায় থ্রেট করে কথাবার্তা বলছো? আকাশ, তোর হুমকিতে আমি ভয় পেলেও কিন্তু সব সময় আমি চুপ করে থাকব না। কারণ যেখানে আমি কথা না বললে আমার প্রিয় মানুষটার বিপদ হবে, সেখানে আমি অবশ্যই কথাবার্তা বলবো। আর তুই তুকারি করছিস সেটা না হয় করলাম না, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখেন, আপনার যদি কিছু হয়ে যেত, তাহলে আমার কি অবস্থা হতো? আপনি না হয় আমাকে সেভাবে ভালোবাসেন না, কিন্তু বিশ্বাস করেন আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। না হয়তো আপনার মতন ভয়ঙ্কর মানুষকে গিয়ে কোনো দিন এই বলতাম না যে আপনাকে আমার ভালো লাগে। মেয়েটার কথা শুনে এবার চুপসে গেলাম। কারণ সব সময় সবার সাথে রাগ দেখালে হয় না। কিন্তু আমি কি করব, আমার রাগ সব সময় মাথার উপরে উঠে থাকে। একটু তেরা বাঁকা কথা শুনলেই মাথা আউলে যায়। তবে এখানে মানুষটা আমার জন্য কষ্ট পাচ্ছে। তাই তাকে শান্ত গলায় বললাম, অবনী আসলে সরি।
আর তুমি আমায় নিয়ে টেনশন করো সেটা নিয়ে আমি আর কিছু বলবো না, কারণ টেনশন করার মতন অধিকার একটু হলেও তুমি রাখো। তো এবার বলেন আপনি সেখানে কেন গিয়েছিলেন? অবনী, সেই এলাকাতে আমার এক পরিচিত মানুষ থাকে, আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি প্লিজ আমাকে নিয়ে এখন আর টেনশন করিও না, আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন কি না আছেন সেটা আমি নিজের চোখে দেখেই বিশ্বাস করব। আপনি আমার সাথে এখনই এসে দেখা করবেন। এমনিতেই সকালবেলা একগাদা কথা শুনিয়ে রেখে গেছেন আমায়, তার উপরে টিভিতে এসব দেখে মাথা পুরো নষ্ট হয়ে আছে আমার। আপনি প্লিজ আমার সাথে একটু দেখা করুন, আমি আপনাকে দেখতে চাই এখনই। অবনী এখন কি করে? এখন তো ভরা দুপুর, আর তাছাড়া তুমি তো বাসায় চলে গিয়েছ, তোমার বাসার লোকজন কি বলবে? দুপুর টুপুর বুঝি না আমি, আপনি আমার সাথে এখন দেখা করবেন ব্যাস, না হয়তো আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকব। আর আমার বাসায় পরিবারের কেউ থাকে না, আমি একাই এই শহরে থাকি, আমার পরিবার পরিজন সবাই গ্রামে। আমি পড়ালেখার জন্য শহরে এসেছি, শহরে এসে দুজন পরিচিত আপুর ফ্ল্যাটে উঠেছি, কিন্তু আপনার এখানে আসতে হবে না, তবে বাসায় এসে দেখা করলে সমস্যা নাই, কিন্তু তারপরেও বাহিরে কোনো একটা জায়গায় দেখা করব। আচ্ছা ঠিক আছে, তো এবার বলো কই দেখা করবা? আমার বাসা থেকে কিছুটা দূরে একটা পার্ক আছে, আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেখানে চলে আসেন, আমি সেখানেই থাকব। আচ্ছা, আমি সেখানে পৌঁছাচ্ছি কিছু সময়ের মধ্যে। জলদি আসবেন। আচ্ছা। তারপর ফোন কেটে দিলাম। তবে এখনো একটা কথা বাকি আছে জানার অবনী থেকে, যেটা তার থেকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। সে আমার নাম্বার কোথা থেকে পেয়েছে সেটা জানা বাকি আমার। আচ্ছা, সেটা অবনীর কাছে গিয়ে জেনে নেওয়া যাবে। তারপর বিছানা ছেড়ে উঠে গায়ে শার্ট জড়িয়ে নিয়ে ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিতে। তখনই মুজাহিদ এসে বলল, ভাই আপনি কি কোথায় যাচ্ছেন? যদি যেয়ে থাকেন তাহলে আমি এক্ষুনি আসছি। আরে মুজাহিদ, সমস্যা নেই, তুই বাসায় থেকে রেস্ট কর। ভাই সমস্যা নেই মানে? আপনি গার্ড ছাড়া বের হবেন নাকি? গার্ড ছাড়াই বের হব, কারণ যেখানে যাব সেখানেই পরিবেশটা একদম ভিন্ন, আর যার সাথে দেখা করতে যাব সেই মানুষটা আমাকে একদম একাকী দেখতে চায়, তাই তোদের কারোর যাওয়ার প্রয়োজন নেই, তোরা বাসায় থাক। ভাই আমার কেমন যেন ভয় হচ্ছে। আরে ভয় পাচ্ছিস কেন খামোখা তুই? আমি তো দূরে কোথায় যাচ্ছি না, আর কোনো পুরুষ মানুষের সাথেও দেখা করতে যাচ্ছি না, আমি যাচ্ছি অবনীর সাথে দেখা করতে, কারণ মেয়েটা পাগলামো শুরু করেছে। তো তোরা যদি এখন আমার সাথে যাস তাহলে মেয়েটা অন্যভাবে রিয়েক্ট করবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি একাই যান, কারণ ভাবির সাথে দেখা করতে যাবেন, সেখানে আমরা যে কোনো কাজ নেই। তবে হ্যাঁ, কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু ফোন করবেন। আচ্ছা। মুজাহিদদের কথা শুনে আমার কেমন যেন লেগেছে। সে হুট করে অবনীকে ভাবি ডাকার কারণটা বুঝতে পারলাম না, তবে সেই দিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে গার্ডদেরকে রেখে শুধু ড্রাইভারকে সাথে নিয়ে অবনীর পাঠানো ঠিকানা মতন পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি অবনী কটকটা রোদের মধ্যে একটা বেঞ্চ ধরে বসে আছে। আমি পার্কে এসেছি সেটা অবনী দেখেছে। সে আমাকে দেখতে পেয়ে এই বেঞ্চ থেকে উঠে দৌড়ে এসে পাগলের মতন ঝাপটে জড়িয়ে ধরল, তারপর ফুফিয়ে কান্না করতে আরম্ভ করল। মেয়েটার আচরণে বেশ শকট হলাম, কিন্তু তাকে কিছুই বললাম না, কারণ মেয়েটা এমনিতেই কান্না করছে, তার উপরে কিছু বললে কান্নার মাত্রাটা হয়তো বেড়ে যাবে।
তাই চুপচাপ রোবটের মতন দাঁড়িয়ে আছি। আমি চুপ করে থাকলেও কিছুক্ষণ পর অবনী নিজেই মুখ খুলে আমায় বলল, আপনি প্লিজ কখনো আমায় ফেলে রেখে দূরে সরে যাইয়েন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমার আপনাকে চাই। বিশ্বাস করেন, বেঁচে থাকতে হলে আমার আপনাকেই লাগবে। এই পাগলি আমি কই গিয়েছি তোমায় ছেড়ে? আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আর তুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছ। আমি আপনাকে আজীবন এভাবে জড়িয়ে ধরে রাখতে চাই। আমি কখনোই আপনাকে আমার থেকে দূরে যেতে দিব না, কারণ আপনিই একমাত্র শেষ সম্বল আমার। আমি আমার জীবনে অনেক কিছুকেই হারিয়েছি, আর সর্বশেষ এসে আপনাকে পেয়েছি। আমি আপনাকে হারাতে চাই না কখনোই। আপনি দয়া করে নিজেকে একটু সামলে রাখবেন, আর সাবধানে থাকবেন। মেয়েটার এখনের কথাবার্তাগুলো কেমন যেন অদ্ভুত লাগছে, তবে আবার অন্যদিকে খুশিও লাগছে, কারণ মেয়েটা আমায় নিয়ে বেশ চিন্তা করে। তাই তাকে বললাম, না, কোথাও যাচ্ছি না আমি, আর আমি সব সময় নিজের খেয়াল রাখব। এবার তুমি দয়া করে শান্ত হও, আর এই রৌদ্র ছেড়ে ছায়াতে চলো। চলেন। মেয়েটা আমার ছেড়ে দিয়ে চোখের পানি মুছে নিয়েছে। তারপর আমার হাতের ভাঁজে তার হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে ছায়ার খোঁজে হাঁটা দিয়েছে। দুজন মিলে হেঁটে ছায়ার মধ্যে একটা বেঞ্চ এসে বসেছি। বেঞ্চে এসে বসতেই সে আবারও আমায় জড়িয়ে ধরে আমার কাঁধের মাথা রেখে ফোঁপাতে আরম্ভ করেছে। উফ আল্লাহ, মেয়েটা কি জন্য যে এমন করছে? এই অবনী, তুমি আবারও ফোঁপাচ্ছ কেন? আমি তো বলেছি যে আমি দূরে যাব না। আপনাকে নিয়ে মনের ভিতরে যেই ভয়টুকু ঢুকেছে, সেটা কেন জানি বারবার আমার চোখ থেকে পানি ঝরাচ্ছে। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমন করছি না। দেখো, তুমি নিজেকে শান্ত করো। এভাবে করলে কিন্তু আমি চলে যাব। এই না, না, আমি শান্ত হচ্ছি। আপনি প্লিজ যাবেন না। চলে যাওয়ার হুমকি শুনে মেয়েটা আমায় ছেড়ে দিয়ে একদম চুপচাপ শান্ত মতন বেঞ্চের উপরে বসল। আমি তার এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছি, কারণ বেশ অদ্ভুত লাগছে মেয়েটার কাণ্ডকারখানাগুলো। আমি কোনো সারা শব্দ ছাড়া মেয়েটার চুপসে থাকা চেহারাটার দিকে তাকিয়ে আছি। এভাবে কয়েক সেকেন্ড যেতেই সে আবারে আগের ন্যায় পাগলামো শুরু করেছে। তবে এবারের পাগলামিটা একদম অন্যরকম, যেটা কিনা আমার গায়ের পশম ও খাড়া করে দিয়েছে। সে হুট করেই আমায় বলে উঠে, এই যে আকাশ বাবু, আপনি হাজারবার বলার পরেও আমি নিজেকে শান্ত করতে পারছি না। বিশ্বাস করুন, আমার ভিতরে ভয়ের মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। তাই আমি বলি কি আকাশ বাবু, আপনি আমায় বিয়ে করে নিজের ঘরে নিয়ে চলুন। দরকার হয় আপনার ঘরের চাকর বা কাজের মহিলার মতন থাকব। ঘরের সব কাজ করব, সব কিছুই করব। মানে একটা কাজের মহিলা যা করে। ধরে নিবেন আমি আপনার ঘরের কাজের মহিলা। আমাকে কখনো বউ বলে স্বীকৃতি দিতে হবে না। আমার সাথে কখনো আপনার ঘনিষ্ঠ হতে হবে না। আমাকে কাজের মহিলার মতন ঘরের কোনো এক কোথায় জায়গা দিলেই হবে। তাও প্লিজ আপনি আমায় বিয়ে করে নেন, তাহলেই আমার ভয়টা কেটে যাবে। অন্তত সব সময় আপনাকে চোখের সামনে তো দেখতে পাব। অন্তত সব সময় আপনার খেয়াল তো রাখতে পারব। প্লিজ নেন না আমায় বিয়ে করে। অবনীর মুখে এমন কথাবার্তা শুনে আমার শরীরের সমস্ত পশম কাটা দিয়ে উঠেছে। সাথে সাথে মেয়েটাকে এক টান দিয়ে নিজের বুকে নিলাম। তারপর শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে আরম্ভ করেছি। মেয়েটার কথায় কেমন যেন আমার শক্ত হৃদয় মোমের মতন গলে গিয়েছে। তাই তাকে বললাম, অবনী, তুই আমার মানে আমারাই। দুনিয়া উল্টে যাবে তো যাক, কিন্তু তুই আমার আছিস, আমরাই থাকবি। তোকে আমি অনেক জলদি নিজের বউ বলে স্বীকৃতি দিব।
তবে তুই তখন কাজের মহিলার মতন নয়, রাজরানীর মতন ঘরে থাকবি। মেয়েটা আমার এমন কথোপকথন শুনে আমায় জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি আমায় ভালোবাসেন তো? হুম রে পাগলি, তুই কি আমার চোখের পানি দেখে বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি কি বাসি না? হুম পারছি। তাহলে এবার টেনশন করা বন্ধ কর, কারণ তুই আমাকে তোর মতন বানিয়ে নিয়েছিস। এবার তোর মতন করে আমারও তোকে নিয়ে টেনশন থাকবে। তোর মতন করে আমার ভিতরেও এবার তোর জন্য টান কাজ করবে। তোর মতন আমার ভিতরেও ইচ্ছে জাগবে তোকে জলদি আপন করে নেওয়ার। তাই তুই এবার চিন্তামুক্ত থাক, তোকে আমি অনেক জলদি নিজের করে নিব। মেয়েটাকে জড়িয়ে ধরে এসব বলছিলাম, তখনই হুট করে আমার নজর গিয়ে পড়ে আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপরে, যে কিনা আমাদের দুজনের দিকে চাক্ষুষ নয়নে তাকিয়ে আছে। আমি মেয়েটার দিকে তাকাতেই তার সাথে আমার চোখাচোখি হয়। সে আমার দিকে তাকিয়ে ভয়ানক একটা হাসি দিয়ে হুট করেই আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়, যেটা দেখে আমার কলিজা বিভৎস রকমের একটা মোচড় দিয়ে উঠো। কারণ একটা মেয়ে হুট করেই আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল কি করে সম্ভব এটা? আমি তাড়াতাড়ি করে অবনীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর সামনে কয়েক কদম হেঁটে গিয়ে চারপাশে দৃষ্টিপাত করে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু মেয়েটাকে কোথাও পেলাম না। তাই আবারও অবনীর কাছে চলে এলাম, কিন্তু অবনীর কাছে ফিরে এসে দেখি সেও নাই। সেও কোথায় যেন গায়েব হয়ে গেছে, যেটা দেখে কিনা এবার বুকের ভিতরে ভয়ঙ্কর রকমের ধূপধূপানি শুরু হয়। কিরে কি হচ্ছে এটা আমার সাথে? প্রথমে সেই মেয়েটা আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গেছে, এবার দেখি অবনীও নাই। ঘটছেটা কি আমার সাথে এসব? চলবে।